মৌলগুলোকে সাজানোর ক্ষেত্রে যে ধারণাটা আসে সেটাকে আমরা বলছি ত্রয়ী সিস্টেম, যেটাকে ইংলিশে বলে ট্রায়াড। ডোবেরিনের নামে এই বিজ্ঞানী প্রথম দেখিয়েছেন যে লিথিয়াম, পটাশিয়াম এদের যে পারমাণবিক ভর সেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে সোডিয়ামের পারমাণবিক ভর পাওয়া যায়, এবং দেখা যায় এই তিনজনের বৈশিষ্ট্যের মধ্যে একটা মিল আছে। এভাবে তিনটা মৌলকে নিয়ে গ্রুপে ভাগ করে মৌলগুলোকে প্রথম সাজান যে মহান বিজ্ঞানী, তার নাম ডোবেরিনার। তাই আমাদের ভর্তি পরীক্ষার জন্য এতটুকু জানতে হবে, ত্রয়ী সিস্টেমকে প্রবর্তন করেন ডোবেরিনার। এবার আসো, আরো কিছু মৌল পরবর্তীতে আবিষ্কার হওয়ার পরে নতুন কি কনসেপ্ট আসলো। যে কনসেপ্টটা আসলো সেটার নাম হচ্ছে অষ্টক, ইংলিশে যেটাকে কি বলে অক্টেভ। অষ্টককে ইংলিশে কি বলে অক্টেভ। অক্টেভ কথাটার সাথে কিন্তু যারা আমরা মিউজিকের সাথে ইনভলভ বা মিউজিক নিয়ে আমরা শুনে আসছি তারা অন্তত এইটা তো জানি যে সারেগামা পাধানিসা বলে একটা বিষয় আছে, যেটা ইংলিশে ডোরে মি ফা সো লা টি টো বলা হয়। তো এখানে দেখো প্রতি 7 নাম্বার মানে 7টার শেষে 8 নম্বরে গিয়ে সিমিলারিটি থাকে। একই রকম উনিও দেখালেন যে মৌলগুলোকে যদি আণবিক ভর অনুসারে বা পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, সেই ক্ষেত্রে প্রতি অষ্টম মৌলে গিয়ে বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি ঘটে। এভাবে অষ্টক আকারে সাজালেন যে মহান বিজ্ঞানী, তার নাম হচ্ছে নিউল্যান্ড। এরপর মেন্ডেলিভ সাহেব একটা বিশেষ ছক আকারে আমাদেরকে পেরিয়ডিক টেবিল উপহার দিলেন। এই বিশেষ ছক সম্পর্কে তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, যেখানে পর্যায় কয়টা ছিল, 12টা। খেয়াল রাখতে হবে আধুনিক পর্যায় সারণীতে পর্যায় 7টা হলো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় 12টা। আধুনিক পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা 9টা, সর্বাধুনিকে 18টা, আর মেন্ডেলিফেরটাতে 8টি গ্রুপে বিন্যস্ত হচ্ছে, তা আমাদের মনে রাখতে হবে। এই 12টি পর্যায় এবং 8টি গ্রুপে 63টি মৌলকে উনি ঠাঁই দিয়ে একটি বিশেষ চার্ট আমাদের সামনে উপস্থাপন করেন। চিন্তা করছো 8, 12 হিসেব করতে গেলে তুমি যদি 12/8 একটা ক্ষেত্র আঁকো তাহলে তো 96টা ঘর হয়, কিন্তু উনি জায়গা দিলেন 63টা মৌল, তাহলে অনেকগুলো ফাঁকা জায়গা আছে না? মেন্ডেলিফ ওই ফাঁকা জায়গাগুলো রাখলেনই বা কেন যদি কোনো মৌল না থাকে? এই জন্যই উনাকে আজ আমরা স্মরণ করি। উনি ওই ফাঁকা জায়গায় কি বসবে তা প্রেডিক্ট করে গিয়েছিলেন যে এই ফাঁকা জায়গায় যে বসবে সে এরকম বৈশিষ্ট্যধারী হবে, তার পারমাণবিক ভরটা এই ধাঁচের হবে। এভাবে উনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যে ভবিষ্যৎবাণীগুলো ওনার জীবদ্দশায় এমনকি ওনার মৃত্যুর পরেও প্রমাণ এসেছে। এজন্যই আমরা মেন্ডেলিফকে পর্যায় সারণীর জনক বলি, যদিও তার এই পর্যায় সারণীতে একটা বিশাল ভুল আছে। সেই বিশাল ভুলটা কি? পারমাণবিক ভর অনুসারে ক্রম সাজানো। পারমাণবিক ভর, এখানে আমি ধর্ম লিখেছি, ধর্ম হবে না, বলতে হবে ভর। পারমাণবিক ভর অনুসারে প্রথম মৌলগুলোকে সাজানোর কাজ করেছিলেন দিমিত্রি মেন্ডেলিভ। পরবর্তীতে 1913 সালে মোসলে সাহেব যখন আমাদেরকে পারমাণবিক সংখ্যা সম্পর্কে পরিচিত করলেন, তখন দেখা গেল পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো গেলে পর্যায় সারণীতে মৌলগুলোর বৈশিষ্ট্যের পুনরাবৃত্তিগুলোকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। সেখান থেকেই পরবর্তীতে বোর সাহেব ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে বিস্তৃত আকারে পর্যায় সারণী তৈরি করেন, যার অনেকগুলো সিনোনিম। এটাকে বোরের পর্যায় সারণী বলতে পারো, এটাকে দীর্ঘকাল পর্যায় সারণী বা ইংলিশে বলতে পারো লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। এটারই বর্তমান রূপ সর্বাধুনিক পিরিয়ডিক টেবিল বা ইংলিশে যেটাকে বলা হয় মোস্ট মডার্ন পিরিয়ডিক টেবিল। এখানে মোট মৌল কয়টা আছে? 118টা। তো যাকে নিয়ে এত আলোচনা তাকে একটু দেখি। এই যে দেখো, আমরা দেখতে পাচ্ছি আধুনিক পর্যায় সারণী। যদিও এখানে আধুনিক লেখা আছে, আমি তাই একটা কোয়েশ্চেন তোমাদের জন্য জুড়ে দিলাম, এটা কি আদৌ আধুনিক পর্যায় সারণী নাকি সর্বাধুনিক, নাকি এটা একটা মিক্সড পর্যায় সারণী? খেয়াল করে দেখো, এখানে গ্রুপের নাম 1 দিয়ে লেখা, আবার 1A দিয়ে লেখা। যেমন 8 নম্বর গ্রুপ, এখানে 8, আবার রোমান হরফে 8 বলতে 3টা কলামকেই বোঝাচ্ছে। তাহলে এরকম জায়গায় আসলে বেসিক্যালি এখানে আধুনিক পর্যায় সারণীর লেভেলিংও আছে, সর্বাধুনিক পর্যায় সারণীর লেভেলিংও আছে। মনে রাখতে হবে আধুনিক যদি বলা হয় পরীক্ষার প্রশ্নে, তখন গ্রুপের সংখ্যা হবে 9টা, আর সর্বাধুনিক বলা হলে গ্রুপের সংখ্যা হবে 18টা। আর এ বি সাব গ্রুপিং এর কথা যদি বলা হয় সেটা থাকবে আধুনিকে, সর্বাধুনিকে এরকম কোনো সাব গ্রুপিং নাই। আমরা কিন্তু আধুনিক বলি বা সর্বাধুনিক বলি, তাদের সবার ক্ষেত্রেই কমন বিষয়গুলো নিয়ে একটু পরেই আলোচনা শুরু করব। যেমন পর্যায়ের সংখ্যা সবার ক্ষেত্রেই সমান, মোট 7টা। এস ব্লক,
ডি ব্লক, পি ব্লক, এফ ব্লক, এভাবে আমরা 4টা ব্লকে মৌলগুলোকে যে ভাগ করতে পারি তা আমরা পরবর্তীতে দেখব। তবে এই পর্যায় সারণী থেকে আমাদের বেসিক কতটুকু শিখতে হবে? মনে রাখবা, তোমাদের ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই এস ব্লক এবং পি ব্লকের সদস্যদের যে গ্রুপের সদস্যদের নাম সেটা মনে রাখতে হবে। এটা মনে রাখার জন্য অনেক নেমোনিক আছে, আমরাও আজকে একটা নেমোনিক শেখাবো তোমাদেরকে। তবে তোমরা যদি অলরেডি কোনো কিছু শিখে থাকো সেটাকেই প্রায়োরিটি দিতে হবে, কারণ যা অলরেডি শিখে ফেলেছি তাকে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আর সিরিয়ালি প্রথম কয়টি মোলের ইলেকট্রনিক বিন্যাস বা ধরো পারমাণবিক সংখ্যা আমাদের জানা উচিত, সেক্ষেত্রে আমি বলবো অন্তত 30, 1 নাম্বার থেকে 30 নাম্বার অ্যাটমিক নাম্বার পর্যন্ত অন্তত অ্যাটমিক নাম্বার কোনটা কার কত তা যাতে আমাদের মনে থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলতে হবে এই পর্যায় সারণীতে সবচেয়ে বড় গ্রুপ কোনটা? সবাই চ্যাট অংশে, চ্যাট বক্সে এই আনসারটা লিখে ফেলো, সবচেয়ে বড় গ্রুপ কোনটা। কেউ হয়তো চিন্তা করতে পারো যে গ্রুপ 1টা অনেক লম্বা, কেউ হয়তো চিন্তা করতে পারো গ্রুপ 18টা অনেক লম্বা, সেই হিসেবে এরও আনসার হতে পারে, তাহলে কিন্তু ভুল আনসার হচ্ছে। আবার কেউ হয়তো চিন্তা করতে পারে এই 8 যেটা সর্বাধুনিক বা আধুনিক কনসিডার করতে গেলে, আধুনিক কনসিডার করতে গেলে 3টা কলাম জুড়ে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে মনে হয় আনসার হবে 8। সেটাও কিন্তু একটা ভুল উত্তর হবে। আমি অনেকেরই উত্তর দেখতে পাচ্ছি, সঠিক উত্তরটা সবাই আমাকে জানিয়ে দিচ্ছে মেসেঞ্জারে, এবং সেই গ্রুপটা আমি যাদের নাম আমি নামও বলতে পারি, জিশান, শাহরিয়ার আহমেদ, ইকবাল হাসান, আনিকা বুশরা, আমি নাম শেষ করতে পারবো না, এতগুলো নাম, এগুলো থেকে বাচ্চা কাচ্চারও নাম রাখা যাবে, এত নাম দেখা যাচ্ছে। সবাই মনে রাখবা আনসারটা হচ্ছে গ্রুপ 3, কারণ এখানে এই এলাকাটাতে একটা বস্তি আছে। বস্তি মানে এক জায়গায় অনেক মানুষের বসবাস। এই যে ল্যান্থেনাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ, এদেরকে আসলে এই এলাকায় জায়গা দিতে হয়েছে কারণ এদের বৈশিষ্ট্যের একটা মিল আছে, এদেরকে অন্য কোথাও মূলত জায়গা দেওয়ার সুযোগ হয়নি বলে, এখানে একই সাথে বসানোর সুযোগ হয়নি বলে এদেরকে আমরা নিচে প্লেস করেছি। তাহলে বলো, যাদের থাকার কথা ছিল এখানে তাদেরকে আমরা রাখলাম নিচে, এটা কি হইলো? এটা তো একটা ত্রুটির পর্যায়ে পড়লো। তাহলে পর্যায় সারণীর ত্রুটি কি? এরকম কোয়েশ্চেনে আমাদের মাথায় রাখতে হবে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের যে অবস্থান, ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের যে অবস্থান সেটা একটা ত্রুটির পর্যায়ে পড়ে। সবচেয়ে বড় গ্রুপ কোনটা হবে? 3। আধুনিক বললে 3B, সর্বাধুনিক বললে শুধু 3। আর সবচেয়ে বড় পর্যায়ে এমন প্রশ্নে আগে উত্তর দিত মানুষ 6 নাম্বার, কারণ 6 নাম্বার কমপ্লিট ছিল, 7 নাম্বার কমপ্লিট ছিল না, কিন্তু এখন 7 নাম্বারও কমপ্লিট হয়ে গেছে। তাহলে আনসার কি হবে? দুইটাই, 6 এবং 7। তোমাদের কাছে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে পর্যায় সারণীর ত্রুটি বললে শুধুমাত্র ল্যান্থেনাইট বা অ্যাক্টিনাইট সিরিজের যে অবস্থান সেটাই একমাত্র ত্রুটি না, আরো ত্রুটি আছে। যেমন এই হাইড্রোজেন বেচারা একা পড়ে গেছে ধাতুদের গোত্রে, সে কিন্তু ধাতু না, সে একটা গ্যাস। তার পজিশন যেহেতু এস ব্লকে পড়েছে, তার কনফিগারেশন অনুযায়ী তাকে বাধ্য হয়ে এখানে থাকতে হচ্ছে, কিন্তু বৈশিষ্ট্যের সাথে মিল নেই। একই রকম হিলিয়াম, তার থাকা উচিত ছিল এই এলাকায়, কিন্তু তাকে রাখা হলো এই এলাকায়। তাহলে হাইড্রোজেন বলি কিংবা হিলিয়ামের পজিশন বলি, এগুলো কিন্তু পর্যায় সারণীর ত্রুটি। এছাড়া আর কোনো ত্রুটি আছে কিনা? আছে। যেমন এই থোরিয়াম, এই থোরিয়াম আসলে মূলত ডি ব্লক সদস্য, কিন্তু ওখানে জায়গা না থাকার কারণে তাকে এখানে জায়গা দেওয়া হয়েছে। এফ ব্লকের সদস্যদের পাশে এদেরকে অবস্থান দেওয়া হয়েছে। সো থোরিয়ামের যে পজিশন এরর, এটাও কিন্তু আমাদের পিরিয়ডিক টেবিলের এরর। তাহলে পিরিয়ডিক টেবিলের এররের ক্ষেত্রে আমরা এই পয়েন্টস গুলো মনে রাখবো: ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট সিরিজের অবস্থান, হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান এবং থোরিয়ামের অবস্থান। অন্তত এই 4টা কথা আমাদের ত্রুটি হিসেবে মনে রাখতে হবে। আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই। এটা একটা ইন্টারেস্টিং স্লাইড। এই স্লাইডটা আমাদেরকে অ্যাসিস্ট করবে কিভাবে আমরা কোনো একটা পারমাণবিক সংখ্যা শুনে তাদেরকে তাদের গ্রুপ নাম্বার, পর্যায় নাম্বার সেটা আমরা যাতে গেস করতে পারি। যেমন ধরো এটা আসলে বেসিক্যালি গ্রুপ 1 আর এটা কি গ্রুপ 18। আমরা এদেরকে মনে রাখার সূত্র শেখাবো। লিনাকে রবি সাজিয়েছে ফ্রান্সে, এভাবে মনে রাখা যায়। আবার হেনা আর করিম যাবে রমনায় অর্গানাইজেশন, এভাবে বা আজকে এভাবে মনে রাখতে পারো। এগুলো সূত্র রিজন ভার্সন তোমরা পাবা, বাট এগুলোর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকটা পর্যায়ে কয়টা মৌল আছে সেই সংখ্যাগুলো। এগুলোকে আমরা বলি ম্যাজিক নাম্বার। যেমন ধরো প্রথম পর্যায়ে আছে 2টি মৌল,
এরপর দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়ে এদের আছে 8টি মৌল, তাই এদেরকে আমরা বলতেছি হ্রস্ব পর্যায়। আবার 18টি মৌল আছে বলে এদেরকে আমরা বলি দীর্ঘ পর্যায়। 32টি আছে বলে এদেরকে আমরা বলি অতি দীর্ঘ পর্যায়। এখানে মনে রাখবা 2, 8, 18, 32 এগুলো হচ্ছে ম্যাজিক নাম্বার। কেন ম্যাজিক নাম্বার একটা জিনিস খেয়াল করো, যেমন হাইড্রোজেনের গ্রুপের পরবর্তী সদস্য যে লিথিয়াম, সেটা তুমি কিভাবে বের করবা? যেহেতু সে প্রথম পর্যায়ে, এই 2 যোগ করে দিবা, যোগ করে দিলে ভ্যালু চলে আসবে 3। দ্বিতীয় পর্যায়ে 3 এর সাথে 8 যোগ করে দিলে আমরা পেয়ে যাব 11, তাহলে 11 হবে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার। একই রকম ভাবে পটাশিয়ামেরটা আমরা পেয়ে যাব 19। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মৌলের, একই গ্রুপের অন্তর্ভুক্ত মৌলগুলোর একজনের অ্যাটমিক নাম্বার জানা থাকলে আমরা বাকিগুলোর অ্যাটমিক নাম্বার জেনে নিতে পারবো। আবার পাশাপাশি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন যারা যারা আছে তাদের ক্ষেত্রেও সেম। হিলিয়ামের জন্য 2, যেহেতু 1 আর 2 দুইটা মৌল আছে। নিয়নের জন্য তাহলে আবার যোগ করে দিই, 2 এর সাথে 8 যোগ করলে কত হবে? 10। আর্গনের সাথে এই 10 এর সাথে 8 যোগ করলে 18, তারপর 18 এর সাথে 18 যোগ করলে 36। এভাবে কিন্তু আমরা যত মৌল আছে সবার সবার অ্যাটমিক নাম্বারটা মনে রাখতে পারবো, এবং অ্যাটমিক নাম্বারটা জানা থাকলে অন্য একটা অ্যাটমিক নাম্বার পেলে আমরা তা গেস করতে পারবো যে তাদের সাপেক্ষে তাদের অবস্থান কোথায়, এবং সেটা আমাদেরকে গাইড করবে যে গ্রুপ কত, পর্যায় কত, সেটা ডিটারমাইন করতে। তো সবাই আশা করি বুঝতে পারছো আমরা ওই মৌলগুলো সম্পর্কে পরিচিত হব। পাশাপাশি সর্বমোট মৌল কয়টি, এদের মাঝে ধাতু কয়টি, অধাতু কয়টি, অপধাতু কয়টি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় আসে। আমাদেরকে এই ধরনের কঠিন প্রশ্নগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে। এখন তোমাদের জন্য আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব। প্রশ্নটা হচ্ছে, একমাত্র তরল অধাতু কোনটি? তোমরা যারা যারা এই উত্তরটি জানো দ্রুত চ্যাট বক্সে আনসারটি লিখে ফেলো। এটার উত্তর সামনের ডিসকাশনের মধ্য দিয়ে রিভিল হয়ে চলে আসবে তোমাদের সামনে। আচ্ছা, তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাচ্ছি যেটা ভর্তি পরীক্ষায় আসছে। আমি এখন ওই পোলটি থ্রো করে দিচ্ছি, সবাই পোলটি দেখে আনসারটি করে নাও। প্রশ্নটা হচ্ছে, আধুনিক পর্যায় সারণীতে মৌলের পর্যায়ভিত্তিক শ্রেণীকরণের মূল ভিত্তি কি? এবং সবাই যেভাবে র্যাপিডলি আনসার দিচ্ছে দেখে তো মনে হচ্ছে বাংলাদেশের জিম্বাবুয়ের ম্যাচে বাংলাদেশের পাওয়ার প্লে চলতেছে। হ্যাঁ ভাইয়া, তবে আমি চ্যাটটা ইয়ে করে দিয়েছি, মানে ওয়ানলি টু দা প্যানেলিস্ট, তো ওরা একজন আরেকজনের চ্যাটে কি লিখেছে এটা দেখতে পাবে না। হ্যাঁ, আচ্ছা, তো অপশন গুলো ওই মানে পোলের রেজাল্টটা ওরা জানতে চায় মাঝে মধ্যে, তো এটা একটু বলে দিলে ভালো হয়। হ্যাঁ, পোলের রেজাল্ট আমরা কন্টিনিউ করছি। পোলটা অলরেডি 70% এর উপরে ভোট পড়ে গিয়েছে, সো সবাই মোটামুটি আনসার দিচ্ছে। পোলটা বোধহয় শো করা যায় ওদের সামনে, শো করে দেখাইতে পারবেন। আচ্ছা, পোলটা শো অথবা মুখে বলে দিলেই হবে ভাইয়া যে এটার অ্যানসার এটা। হ্যাঁ, আধুনিক এই পোলটাতে আমরা দেখতে পাচ্ছি যে মেজরিটি মানুষ ইলেকট্রন বিন্যাস, 90% মানুষই দেখা যাচ্ছে ইলেকট্রন বিন্যাস আনসার করেছে, এবং এটাই কিন্তু কারেক্ট আনসার। এই ইলেকট্রন বিন্যাস এটাই আনসার কারেক্টলি হবে যদি পারমাণবিক সংখ্যা অপশনে না থাকে, সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটাই কিন্তু কারেক্ট আনসার। আমাদের মনে রাখতে হবে নতুন পর্যায় সারণীতে আমাদের এই পর্যায় ভিত্তিক শ্রেণীকরণের মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। যদি এমন সিচুয়েশন থাকে যে পারমাণবিক সংখ্যাও অপশনে আছে, সেই ক্ষেত্রে আমরা একটু দ্বিধাগ্রস্ত হতেই পারি, বাট যেহেতু এরকম দ্বিধান্বিত হওয়ার অপশন নেই, সেক্ষেত্রে এখানে আনসারটা হবে ইলেকট্রন বিন্যাস। তো যাই হোক, পোলটা সবাই ভালো করেছে। আমি পোলটা আপাতত যারা যারা এখনো ভোট দেওয়ানি দিতে পারো, আর যারা যারা জেনে গেছো তারা তো জেনেই গেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমাদের এই স্লাইডে আমরা বেসিক্যালি একটা আউটলাইন পাচ্ছি। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এই প্রত্যেকটা ব্লকের আমরা একটা ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছি। এস ব্লকের সদস্যরা কোথায় আছে, ডি ব্লক কোথায় আছে, পি ব্লক কোথায় আছে, এফ ব্লক কোথায় আছে। আমাদের কিন্তু এই এলাকাটা চিনলেই হবে না, এই এলাকায় বাসিন্দা কয়জন সেটাও জানতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমরা সে বাসিন্দা কয়জন সেগুলো শিখে রাখতেছি। দেখো, এস ব্লক মৌল, এই এস ব্লক মৌলগুলোর গ্রুপ কয়টা, এমন প্রশ্নে কেউ 1 আর 2 বলে চুপ থাকবে না। সাথে 18 নম্বর গ্রুপটাকেও পাত্তা দিতে হবে। আমাদের এই এস ব্লকের একজন সদস্য নিষ্ক্রিয় বলে তাকে ওই এলাকায় আমরা পাঠাই দিছি, কিন্তু সে যে এস ব্লকের তা মনে রাখতে হবে। এস ব্লকের মোট সদস্য সংখ্যা 14।
এস ব্লকের শেষ শক্তি স্তরে ইলেকট্রনিক কনফিগারেশনটা তাদের গ্রুপ নাম্বারকে সাজেস্ট করে, যদিও NS2 থাকলে অলওয়েজ যে গ্রুপ 2 হবে তা কিন্তু না। যেমন আমাদের হিলিয়াম NS2 হওয়া সত্ত্বেও গ্রুপ কত হচ্ছে 80। এবার দেখো পি ব্লক মৌল। পি ব্লকে আমরা বেসিক্যালি হিলিয়ামকে যদি আমরা বাদ দেই তাহলে একটা 6x6 বর্গক্ষেত্র পেয়ে যাচ্ছি। 6 টোটাল যোগ করলে কত হবে 36, গুণ করলে হবে 36। সো 36 সংখ্যক মৌল আমরা পাচ্ছি। আগে এক সময় আমরা আনসার করতাম, আমরা যখন ভর্তি পরীক্ষা দিছিলাম প্রাগৈতিহাসিক যুগে আর কি, যখন ডাইনোসর হাঁটাহাঁটি করতো, তখন উত্তর ছিল 32, কারণ তখন এই ধরনের 4টা মৌলগুলো তখন আবিষ্কৃত হয়নি। বাট এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি 118টার প্রত্যেকটা মৌলই আবিষ্কার হয়ে বসে আছে। সো নিঃসন্দেহে আমাদের উত্তর হবে 36। আর তাদের লাস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন গুলোর মোট ইলেকট্রন যোগ করে তার সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে আমরা গ্রুপের নাম্বারটা পেয়ে যাব। যেমন ধরো এই যে কার্বনের বোরনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা NS2NP1 এই কম্বিনেশন পাই বলে 10 যোগ করে আমরা 13 নম্বর গ্রুপ পাচ্ছি। আচ্ছা, এভাবে সবগুলো গ্রুপ আমরা ডিটারমাইন করতে পারি। ডি ব্লকের সদস্য সংখ্যা কত আমরা খেয়াল করে দেখব। ডি ব্লকের ক্ষেত্রে 4টা পিরিয়ড ছিল আর ছিল 10টা গ্রুপ। তো 10টা গ্রুপ, সরি বাংলা ইংলিশ মিলাই লিখলে সমস্যা, একসাথে লিখি, বাংলাতেই লিখি, ইংলিশে লিখি। সবাই দেখতে পাচ্ছ হোপফুলি যে এখানে 4টা গ্রুপ, এখানে 4টা পিরিয়ড আর এদিকে 10টা গ্রুপ। সো 4 × 10 40 হওয়া উচিত ছিল। তাহলে 40 না হয়ে 41 কেন? বিকজ একজন সদস্যকে আমরা নিচে জায়গা দিছি, উপরে জায়গা খালি না থাকায়, তার নাম থোরিয়াম। তো টোটাল এলিমেন্টের সংখ্যা 41। আর মনে রাখতে হবে যেটা এই শুরু, এগুলোকে আবার আমরা অবস্থান্তর সিরিজও বলি, যে ডি ব্লকের ক্ষেত্রে শুরুটা আর শেষটা এগুলোকে আমরা অবস্থান্তর সিরিজ বলি। যেমন শুরুটা হয় প্রথমটার ক্ষেত্রে চতুর্থ, এখানে তো টোটাল তৃতীয় পর্যায় থেকে শুরু হচ্ছে, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, টোটাল এই 3 নাম্বার না, 4টা পর্যায়, 4th, 5th, 6th, 7 এই 4টা পর্যায় থেকে শুরু হচ্ছে। চতুর্থ পর্যায় থেকে আমরা অবস্থান্তর সিরিজ গুলো পাচ্ছি। প্রথম অবস্থান্তর সিরিজ, দ্বিতীয় অবস্থান্তর সিরিজ, তৃতীয় অবস্থান্তর সিরিজ, এভাবে আমরা মেনশন করতেছি। তো এই সিরিজটা শুরুটা কোথায়, শেষটা কোথায়, এটা যাতে আমাদের মনে থাকে। স্কুলে যাবেন, তারপর কেন কাঁদেন, এভাবে আমরা মনে রাখি। কেন বলতেছি, কেন, ওয়াই মানে ওয়াই, এভাবে মনে রাখবো। এরকম সূত্র আছে যেটা আমরা নিজেরা বের করার চেষ্টা করবো আর কি, যাতে আমরা মনে রাখতে পারি কোন অবস্থান্তর সিরিজের অন্তর্ভুক্ত কোন মৌল। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসের সংকেত এবং এই লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশনের যে ইলেকট্রনের সংখ্যা তা যোগ করে কিন্তু আমরা তাদের গ্রুপ সংখ্যাটা বের করতে পারি। আচ্ছা, এখন পর্যায় সারণীতে ডি ব্লকের মৌল সংখ্যা কয়টি? এটা দ্রুত তোমরা চ্যাটে আনসারটা লিখে ফেলো, এবং আমি জানি এটা কারোই ভুল হবে না। একটু আগেই আমরা এটা পড়ে আসলাম, 24, 43, 15, এই একটা উত্তরও আমরা শুনিনি। সো নিঃসন্দেহে আমরা উত্তর যেটা পাবো সেটা হচ্ছে 41। সবাই আমি দেখতে পাচ্ছি চ্যাটের আনসার গুলো, মেজরিটি মানুষই 41 আনসার দিচ্ছে। এফ ব্লক মৌলের ক্ষেত্রে আমরা চলে আসি। সর্বশেষ ইলেকট্রন এফ অরবিটালে যায় বলে তারা এফ ব্লক মৌল। এখানে 2টা সিরিজ আছে, ল্যান্থানয়েড সিরিজ বা ল্যান্থানাইট সিরিজ, আবার অ্যাক্টিনয়েডস বা অ্যাক্টিনাইট সিরিজ। এখানে মোট 30টা মৌল আছে, কিন্তু এফ ব্লক মৌলের সদস্য সংখ্যা বলা হলে আনসার হবে 27টি। এখানে সেটা লেখা আছে, কারা কারা এফ ব্লক মৌল নয় তাও লেখা আছে। এখন তোমাদেরকে যদি আমি এখান থেকে প্রশ্ন করি, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট এদের মাঝে কোন সিরিজ সম্পূর্ণরূপে তেজস্ক্রিয় মৌল ধারণ করে? এর উত্তর কি হবে তোমরা একটু চ্যাট বক্সে আমার সাথে শেয়ার করো। ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট এদের মাঝে কোন সিরিজকে তোমরা এক্সক্লুসিভলি রেডিও অ্যাক্টিভ বলবা, মানে কোন সিরিজের সকল মৌল তেজস্ক্রিয়? এমন প্রশ্ন হলে কি উত্তর হবে? আমরা খেয়াল করে দেখি এফ ব্লক মৌলের গ্রুপ সংখ্যা যদি কেউ আমাদেরকে বের করতে দেয়, আমরা তো তার ছিলের হাসি দিয়ে বলে দিব যে গ্রুপ 3, কারণ আমরা একটু আগে দেখে আসছি যে এদের সদস্যদেরকে জায়গা না থাকার কারণে একই জায়গায় আমরা স্থান দিতে পারি নাই বলে নিচে আবার সিরিজ আকারে প্রেজেন্ট করে দিছি, এবং জায়গাটা কোন গ্রুপে তাও আমরা জানি, এবং এই জন্যই যে এই গ্রুপটা সবচেয়ে বড় গ্রুপ হয়েছে তা একটু আগে আমরা মেনশন করে এসেছি। সো এদের গ্রুপ বের করা আমাদের জন্য তেমন কষ্টসাধ্য বিষয় হবে না। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই চ্যাটের মধ্যে আনসার লিখছে, যে আনসারটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের অন্তর্ভুক্ত মৌলগুলো সবাই তেজস্ক্রিয়।
থ্যাংক ইউ সবাই চ্যাট বক্সের কারেক্ট আনসার দেওয়ার জন্য। আমরা এখন ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীর যে ইম্পর্টেন্ট ইনফরমেশন, পর্যায় নির্ণয় করা, গ্রুপ সংখ্যা নির্ণয় করা, এই জাতীয় তথ্যগুলোর সামারি দেখতে পাচ্ছি। আমরা যা আলোচনা করেছি তার সবগুলোই কিন্তু এখানে রিপিট হচ্ছে। আমরা এই গ্রুপ সংখ্যা বের করা, পর্যায় সংখ্যা বের করা, এগুলো কিন্তু প্র্যাকটিস করবো বারবার। যেমন আমি একটা প্র্যাকটিস করতে পারি এখন। ধরো আমি তোমাদেরকে প্রশ্ন করলাম আর্সেনিক 33 এর পর্যায় কি হবে, গ্রুপ কি হবে, গ্রুপ কি হবে, পর্যায় কি হবে। এই ক্ষেত্রে আমরা অনেকে 1s 2s 2p এভাবে হিসেব করে আফবাউ নীতি অনুসারে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বসিয়ে আমরা অনেক লম্বা করে লিখে সিদ্ধান্তে আসতে পারি। এই ক্ষেত্রে ভর্তি পরীক্ষা কিন্তু আমাদেরকে এত সময় দিবে না যে আমরা কিভাবে এত ইলেকট্রনিক কনফিগারেশন লিখে সেটা বের করব। আমাদের এইচএসসি পরীক্ষার জন্য অবশ্যই এই ধরনের প্রশ্ন আসলে ইলেকট্রনিক কনফিগারেশন পূর্ণাঙ্গটাই লিখতে হবে। সেই ক্ষেত্রে একটা শর্টকাট পলিসি হচ্ছে নিকটবর্তী যে ইনার্ট গ্যাস ততটুকু পর্যন্ত কনফিগারেশনটা লিখে রাখা। যেমন আর্সেনিকের আগে আমরা যদি হিসেব করতে চাই আর্গন পড়ে আসবে, সো আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখে পরবর্তী ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে দিলে আমরা যোগ করে টের পেয়ে যাব যে এটা কোন গ্রুপের আওতায় পড়ে। তবে সেটাও আমার পক্ষে একটু সময় সাপেক্ষ মনে হয়, তাই আমি একটা অন্য পদ্ধতিতে কিভাবে এটা বের করা যায় তা তোমাদেরকে শেখাবো। যেমন একটু আগেই তোমাদেরকে আমি পর্যায় সারণীতে যে ইনার্ট গ্যাস গুলো আছে সেগুলো দেখালাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। আমরা সেখানে মনে করতে পারি তাদের সদস্য সংখ্যা, তাদের অ্যাটমিক নাম্বার গুলো কি ছিল, 2 ছিল, 10 ছিল, 18 ছিল, 36 ছিল। খেয়াল করে দেখো 36টা সবচেয়ে কাছে হচ্ছে এই আর্সেনিকটা, অর্থাৎ নিকটবর্তী ইনার্ট গ্যাসটা যদিও পরে আমরা এভাবে কনসিডার করতে পারি 36, তাহলে 36 হলে তার আগেরটা 35, 34, 33 এভাবে চিন্তা করতে পারবো। তাহলে এটা যদি গ্রুপ 18 হয়, গ্রুপ 17 হয়, 16 হয়, তাহলে এটার গ্রুপ কি হবে, 15। আবার এটা 4 নম্বর পর্যায়ে পড়েছে, তাহলে আমরা নির্দ্বিধায় উত্তর দিতে পারি 4th পিরিয়ড, আর গ্রুপ হবে কি 15। এভাবে আমরা সহজে বের করে নিতে পারবো। তবে যার কাছে যেটা যত বেশি সুবিধাজনক মনে হয় সে সেই পদ্ধতিটাই ফলো করবা। আইডিয়াল পদ্ধতি কি, শেষ কক্ষপথের ইলেকট্রনিক কনফিগারেশন বের করে উত্তরটা নির্ধারণ করা। আচ্ছা, তাহলে তোমরা সবাই আমাকে একটু জানায় দাও আয়রন এর গ্রুপ এবং পিরিয়ড কত হবে। সবাই চ্যাট বক্সে আমাকে সেটা শেয়ার করো, আমি একটু পরে সেটা চেক করে নিচ্ছি। তাহলে ওটা শেয়ার করার পাশাপাশি আমি তোমাদের জন্য নতুন পোল শো করব। এর আগের পোলে অলমোস্ট 91% মানুষ সঠিক উত্তর দিয়েছিল, যেটা ছিল ইলেকট্রন বিন্যাস। আমরা এখন নতুন পোল শো করছি এবং এই পোলটা সবাই দেখে আনসার করো যে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী ক্রোমিয়াম কোন পর্যায়ে অবস্থিত। ইলেকট্রন বিন্যাস অনুযায়ী ক্রোমিয়াম কোন পর্যায়ে অবস্থিত। আমি দেখতে পাচ্ছি যে পোলে দ্রুত গতিতে আনসারটা কারেক্টের দিকে বেশি পড়তেছে। দাঁড়িপাল্লা মাপলে দেখা যাচ্ছে এখনো 84% মানুষ সঠিক উত্তরটাই দিচ্ছে। ভেরি গুড। আমাদের এখানে যারা যারা আমরা জয়েন করেছি সবার পারফরমেন্সই অনেক ভালো, আমরা এই পারফরমেন্সটা ধরে রাখার চেষ্টা করব। অন্যদিকে আমার চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি যে আগের প্রশ্ন আয়রনের ক্ষেত্রে সবাই গ্রুপ এবং পিরিয়ড খুব সুন্দর মতো রিজার্মাইন করে দিচ্ছে। গ্রুপ হচ্ছে 8, পিরিয়ড হচ্ছে 3, এভাবে সবাই খুব সুন্দর মতো আনসার করে দিচ্ছে। পিরিয়ড হচ্ছে 4 এবং গ্রুপ হচ্ছে 8, পারফেক্টলি আনসার দিচ্ছে। ওয়াল্টার হোয়াইটও আমাদের সাথে পার্টিসিপেট করছে, আমি দেখতে পাচ্ছি। কেমিস্ট্রি বসরাও তো সব এখানে পার্টিসিপেট করে বসে আছে, তাহলে আর কি বলবো। ওয়াল্টার হোয়াইট আনসার দিয়েছে 4 আর 8, শুনেই তো আমার ভয় কেঁপে উঠতেছে আত্মা। যাই হোক, ওয়াল্টার হোয়াইটকে বাকিরা চিনো কিনা জানি না, হাইজেনবার্গ ক্যারেক্টারটার সাথে ইনভলভড আর কি। চলে আসি আমরা ব্রেকিং ব্যাড, যারা কেউ যদি দেখে থাকো তাহলে রিলেট করতে পারবো। আমরা এই পোলের আনসারটাও বলে দিই, যেহেতু সবাই সঠিক উত্তরই দিচ্ছে। অলমোস্ট 80% লোক এখন পর্যন্ত সঠিক উত্তর দিয়েছে। অ্যারাউন্ড 1000 পার্টিসিপেন্ট এটার আনসার করেছে অলরেডি, তাই আমি আর দেরি না করে এর উত্তর জানিয়ে দিচ্ছি। এর উত্তর হচ্ছে 4। ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা সেটা 4 কিভাবে ডিটারমাইন করলাম। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি চিন্তা করো, ক্রোমিয়ামের কত 24। ক্রোমিয়ামের এই নাম্বারটা আমাদের আর্গনের পরে আবার ক্রিপ্টনের আগে, সো ক্রিপ্টনের যে পিরিয়ড সেই পিরিয়ডের মধ্যে পড়বে। সেভাবেই আমরা চিন্তা করে উত্তরটা দিয়ে দিব 4। আচ্ছা, এখন আমরা পরের স্লাইডে চলে যাই।
দেখো, মৌলসমূহের যে গ্রুপ ভিত্তিক ধারণা আমরা পাচ্ছি, এখানে অনেকগুলো বিশেষ বিশেষ পরিচয় দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন গ্রুপের। এগুলো সবই আমাদের ভর্তি পরীক্ষার জন্য শতভাগ গুরুত্বপূর্ণ। কোনটা ক্ষার ধাতু, কোনটা মৃৎক্ষার ধাতু, কোনটা মুদ্রা ধাতু, এগুলো সবই আমাদের মনে রাখতে হবে। খেয়াল রাখবা, হ্যালোজেন কারা কারা, হ্যালোজেন কারা কারা, চ্যালকোজেন কারা কারা, এগুলো সব আমাদের একটু খেয়াল রাখতে হবে। নিষ্ক্রিয় বা অভিজাত মৌল কারা কারা, এগুলো আমাদের পরীক্ষায় যাতে কখনোই ভুল না হয়। আর লাস্টলি, এই অপধাতুর নামগুলো মনে রাখার একটা সূত্র তোমাদেরকে দিতে পারি, যে বড় ছেলে যেন আজ সব থেকে অপদার্থ, বড় ছেলে আজ যেন সব থেকে অপদার্থ। এই বড় বোরন, ছেলে সিলিকন, যেন জার্মেনিয়াম, আর্সেনিক আজ সব অ্যান্টিমনি, আর থেকে দিয়ে টেলোরিয়াম। অপদার্থ দিয়ে কেউ আবার অ্যাস্টাটিন ভাববা না, অপধাতু দিয়ে অপধাতু, এটা মনে রাখার চেষ্টা করবা। অপধাতুর সংখ্যা 6টা, এই জিনিসটা খেয়াল করে রাখো। একটু পরে আমরা এমন একটা সিচুয়েশন পাবো যেখানে আমাদের এই জ্ঞানটা একটু ডাউটে ফেলে দেবে আমাদেরকে। গ্রুপের ছন্দ লাগবে না মন্দ, তবে যদি তোমাদের আগে থেকে কোনো ছন্দ থেকে থাকে, তাহলে সেটাও হবে না মন্দ। এই দিকে খেয়াল রেখে আমি ছন্দগুলো একবার বলি। হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, বিরিয়ানি মোগলাই কাবাব, শুনেই তো লোভ লেগে যাচ্ছে, বাট শুনে সরিয়ে বাইরে রাখতে হবে। বাংলাদেশের আলিয়া, বাংলাদেশে আবার আলিয়া আছে নাকি, আমি তো এভাবে পড়তাম। বোন আমার গেল ইন্ডিয়া ও থাইল্যান্ড নাচতে। তো যাই হোক, তোমরা বাংলাদেশ আলিয়া যা ইচ্ছা বানাও, কোনো সমস্যা নেই। কাঁদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে ফিরে, আমি পড়ছিলাম কামাল শীঘ্রই জিনিয়াস সোনিয়াকে পাবে ফিরে। এরকম অনেক মজার মজার সূত্র আছে। নাফিস আছে আন্টির বাসায় মস্কোতে, আমি পড়তাম নতুন পুরাণ আসলে সবই বাতিল মাল। অনেকে অনেক ভাবে পড়ে, যে যেভাবে পড়ে, যার যেভাবে মনে থাকে সেভাবে মনে রাখতে পারো। তো যাই হোক, এগুলো আমাদের অনেক কাজে দেবে যদি আমরা মনে রাখতে পারি। এস ব্লক মৌলসমূহের রসায়ন, এখানে আমরা বেসিক্যালি কমন ক্যারেক্টার যেগুলো আমাদের মনে রাখতেই হবে সেগুলো দেখতে পাচ্ছি। কেন ক্ষার ধাতু বলা হয় তার ব্যাখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি। কেন মৃৎক্ষার ধাতু বলা হয়, অক্সাইড এবং কার্বনেট লবণ মাটি বা মৃত্তিকায় পাওয়া যায়, তাই আমরা মৃৎক্ষার ধাতু বলি, তার ব্যাখ্যা দেখতে পাচ্ছি। কেউ কি বলতে পারবা কেন আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয় এস ব্লক এবং পি ব্লকের মৌলসমূহকে? এটার আনসারটা একটু ডেসক্রিপটিভ, যেটা চ্যাট বক্সে দেওয়া সম্ভব না, তাই কেউ চেষ্টাও করো না, আমি বলে দিচ্ছি। এস ব্লক এবং পি ব্লকের সদস্যদের শেষ কক্ষপথের যে ইলেকট্রন সংখ্যা তা সাজেস্ট করে যে তারা সহজেই ইলেকট্রন হারিয়ে বা ইলেকট্রন গ্রহণ করে খুব সহজেই অষ্টক পূর্ণ করে তাদের কাঙ্ক্ষিত ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করার চেষ্টা চালাতে পারে। তাই এদেরকে আমরা আদর্শ বা প্রতিনিধি মৌল বলি, যেটা কিনা ডি ব্লক বা এফ ব্লকের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। এখন আসো, এস ব্লক ধাতব মৌলসমূহের সাধারণ কি কি বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। এই যে ছবি দেখে মনে রাখবা, এস ব্লকের সদস্যগুলো এতটাই নরম সরম যে কোনো কোনো ক্ষেত্রে এদেরকে ছুরি দিয়ে কাটা যায়। এই যে দেখো, সোডিয়াম ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আবার এদের ঘনত্ব কম বলে দেখা যায় এরা পানির উপরে ভাসে। এই গুণাগুণ দেখতে গিয়ে আবার কেউ সোডিয়ামকে পানির উপর ভাসানোর চেষ্টা করবা না, তাহলে বিস্ফোরণ হয়ে নিজেই পানির উপর ভাসবা। সো সোডিয়ামকে সংরক্ষণ করতে হবে কোথায়? কেরোসিনের নিচে সংরক্ষণ করতে হবে। এরা নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে, নরম সরম, এটাই তো এটলিস্ট সাজেস্ট করে। এছাড়া যৌগ সমূহ হবে বর্ণহীন। তোমাদের জন্য আমি একটা কোয়েশ্চেন থ্রো করি। ধরো আমি বললাম লিথিয়াম আবার সিজিয়াম, এই দুইজনের মাঝে কার গলনাঙ্ক কম? তোমাদের জন্য আমার প্রশ্ন থাকলো, লিথিয়াম এবং সিজিয়াম এই দুইজনের মাঝে কার গলনাঙ্ক কম? দেখি চ্যাট বক্সে দ্রুত গতিতে আনসারটা লিখে ফেলো। আমি দেখতে পাচ্ছি অনেকেই আনসার লেখা শুরু করে দিয়েছে। রুতবা বিনতে আশরাফ কারেক্ট আনসার, নাইমা ফেরদৌসি কারেক্ট আনসার, আরো অনেকেই আনসার করছে, সাদমান, আকাশ পাল। সবাই আমার প্রশ্নগুলোকে এমন ভাবে মারতেছে যেন আমি লোপ্পা লোপ্পা বল দিচ্ছি। চিরাঙ্গের ভাষায় বলে যে খুব স্লোলি বল দেয়, যেটা ছক্কা মারার জন্য খুব ইজি। এই ধরনের বলগুলোকে বলে লোপ্পা বল। তোমরা লোপ্পা বলে কোপাচ্ছ। যাই হোক, সবাই আনসার দিচ্ছে সিজিয়াম। যেহেতু তোমরা এটা শেখাচ্ছ আমাকে, তাই আমি তোমাদেরকে একটা গিফট দিচ্ছি। সেই গিফটটা হচ্ছে তরল ধাতু কারা কারা। আমরা তরল ধাতু বললে একটাই মনে রাখি, মার্কারি। বাট আমাদের
এই সিজিয়ামও কিন্তু তরল অবস্থায় থাকে কক্ষ তাপমাত্রায়। আমরা সেগুলোকে মনে রাখি ভাবে, ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, মনে রাখবা ফ্রান্সে গিয়ে হাজি সাইজ। সিজিয়াম, মার্কারি, গ্যালিয়াম, ফ্রান্সিয়াম, এই ভুল যাতে কোনোদিন না হয়, এই তরল ধাতুগুলোকে মনে রাখবা, এগুলা তরল অবস্থায় থাকে। লিথিয়াম কঠিন, সিজিয়াম তরল। তাহলে বুঝতেই পারতেছো গলনাঙ্কের মান কার বেশি হবে কার কম হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা এস ব্লক ধাতব মৌলসমূহের আরো কিছু সাধারণ বৈশিষ্ট্য শিখতে পারবো। ডায়াম্যাগনেটিক, চৌম্বক দ্বারা বিকশিত হয়। আমরা ফিজিক্স পড়লে ডায়াম্যাগনেটিক কি, ফেরোম্যাগনেটিক কি, প্যারাম্যাগনেটিক কি, আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাও আমি তোমাদের কাছে সংক্ষেপে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে তোমাদেরকে আমি একটু এই ম্যাগনেটিজমের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। ধরো এই যে পি অরবিটালের কথাই চিন্তা করো। এই পি অরবিটালের মধ্যে তিনটা রুম আছে আমরা দেখতে পাচ্ছি। যদি দেখা যায় অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা ম্যাক্সিমাম, সেই ক্ষেত্রে প্রত্যেকটাই আলাদা আলাদা চুম্বক হিসেবে নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট করে অ্যাট্রাকশন করার সুযোগ রাখবে, তাই এদেরকে আমরা বলি ফেরোম্যাগনেটিক। আর অন্যদিকে যদি অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কমে আসে, ধরো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কমে আসলো, এরকম সিচুয়েশনে দেখা যায় চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষণের যে ক্ষমতা সেটা একটু হ্রাস পায়, কারণ দেখা যায় এই দুইজন ইলেকট্রন একে অন্যের চুম্বকত্বকে নিউট্রাল করে দেওয়ার সুযোগ পায়, যেটা একটু কমে আসার কারণ হিসেবে হয়ে দাঁড়ায়। সো এদেরকে আমরা বলি প্যারাম্যাগনেটিক, যাদের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কম। আর অন্যদিকে যাদের অযুগ্ম ইলেকট্রন থাকেই না, তাদেরকে আমরা কি বলবো? ডায়াম্যাগনেটিক, তারা চুম্বক দ্বারা বিকশিত হবে। তাহলে এস ব্লকের ধাতুগুলো কিন্তু বেসিক্যালি লাস্টের ইলেকট্রন কিন্তু অযুগ্ম অবস্থায় আছে বলতে পারো, সেই হিসেবে তারা ডায়াম্যাগনেটিক না। তাহলে ডায়াম্যাগনেটিক কারা বেসিক্যালি? যদি আমি তাদের আয়নের কথা বলি, যেমন সোডিয়াম আয়নের কথা বলি কিংবা ম্যাগনেসিয়াম আয়নের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কাঠামোটা ইনার্ট গ্যাসের মতো হয়ে যাচ্ছে, যেখানে অযুগ্ম কোনো ইলেকট্রন নাই। এই আয়নগুলো মূলত ডায়াম্যাগনেটিক হিসেবে বৈশিষ্ট্য প্রদর্শন করে। তাহলে এটা আমরা একটু মনে রাখবো, কোনটা ফেরোম্যাগনেটিক, কোনটা প্যারাম্যাগনেটিক, কোনটা ডায়াম্যাগনেটিক। তীব্র বিজারক, তড়িৎ ধনাত্মক, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ব্যতীত সবাই বুনসেন শিখায় বর্ণ দেয়। বুনসেন শিখায় বর্ণ দেয়, কে কোন বর্ণ দেয় দেখি খুব দ্রুত। এটার উত্তর কে দিতে পারে আমি একটু খেয়াল করব। সবাই আমাকে আনসারে লিখবা যে ব্যারিয়াম, বিরিয়ানি কাবাব মোগলাই সরিয়ে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখলো, এই বাটির ব্যারিয়াম শিক্ষা পরীক্ষায় কি ধরনের বর্ণ প্রদর্শন করে দেখি। সবাই আমাকে চ্যাট বক্সে সেটা শেয়ার করো যে শিক্ষা পরীক্ষায় ব্যারিয়াম কি কালার শো করে। এটা কিন্তু ভর্তি পরীক্ষা, আমি তোমাদেরকে সস্তা প্রশ্ন করতেছি না যে সোডিয়াম সোনালী হলুদ দেয়, পটাশিয়াম বেগুনি দেয়, এগুলো কিন্তু খুবই সস্তা প্রশ্ন, এগুলো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করতেছি না, কিন্তু এই ফাঁকে কিন্তু বলেও দিচ্ছি যাতে তোমরা শিখে নিতে পারো। বাট ব্যারিয়ামটা কি সেটা একটু তোমরা যদি আমাকে শেখাও তাহলে আমি খুব খুশি হতাম। কেউ কি আনসার দিতে পারবা? ব্যারিয়াম শিক্ষা পরীক্ষায় কি কালার প্রদর্শন করে দেখি। সবাই চ্যাট বক্সে অনেকেই অনেক রকম আনসার দিচ্ছে, লেটেস্ট আনসার গুলো একটু খেয়াল করি। আচ্ছা, সবাই মোটামুটি আনসার দিয়ে যাচ্ছে। একজন আনসার দিয়েছে, সহল আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছ তো কথা? জি জি, স্পষ্ট স্পষ্ট। ঠিক আছে। আচ্ছা, যারা চ্যাটে হচ্ছে অনেকেই একটা প্রশ্ন খুব আসছে, সেটা হচ্ছে যে ওই আবারও তোমরা পিডিএফ কোথায় পাবো সেটা জানতে চাচ্ছ। সেটা হচ্ছে unmeshbd.com যে ওয়েবসাইট, সেখানে ক্লাসের পরের দিন সেটা তোমরা পেয়ে যাবা। আর হচ্ছে সবাই খুব অ্যাক্টিভ, প্রশ্ন করছো, ভালো লাগছে। আর ভাইয়ার ক্লাসও খুব সবাই মনোযোগ দিয়ে শুনছো, আরো মনোযোগ দাও, তাহলে প্রশ্নের উত্তরগুলো আসলে ভাইয়া সব বলে দিচ্ছেন, হয়তো কেউ কেউ মিস করছো আর কি। হ্যাঁ, তো ক্লাসেই মনোযোগটা রাখো, প্লাস যে কোনো প্রয়োজনে Q&A বক্স তো আছেই। আবার অনেকে ভাইয়া যখন চ্যাট বক্সে কিছু লিখতে বলছেন উত্তর, সেটা ভুলে হয়তো Q&A বক্সে উত্তর দিয়ে দিচ্ছ, সেটা না করে চ্যাট বক্সেই লিখলে ভালো হবে। আবার অনেকে অনেক প্রশ্ন আবার চ্যাট বক্সে লিখছো, সেটা চ্যাট বক্সে না লিখে Q&A বক্সে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সোহল। আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর কারেক্ট দিচ্ছে। ব্যারিয়ামের ক্ষেত্রে আমরা জানি
যে উত্তরটা হবে সেটা কি অ্যাপল গ্রিন, আপেল সবুজ। আমরা দেখতে পাই শিক্ষা পরীক্ষায় বর্ণ থাকে আপেল সবুজ। সো কমন যেগুলো আছে সেগুলো তো আমরা পারবোই, আনকমন গুলো পাশাপাশি শিখে রাখবো। আমরা কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। এই প্রশ্নটা অলরেডি আমি ব্যাখ্যা সহ বলে দিয়েছি, এর উত্তর কারো ভুল হওয়া উচিত হবে না। কোন মৌলগুলোকে আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয়? এবং এটার উত্তর আমি সবাই জানি, সবাই কারেক্টলি আনসার করবে, যেটা এস ব্লক এবং পি ব্লকের মৌলসমূহ। এরপর আরেকটা সহজ প্রশ্ন দেখতে পাচ্ছি, সবচেয়ে হালকা ধাতু কোনটি? এটার আনসার দ্রুত করে ফেলো তো। এটার আনসার কি হতে পারে? সবচেয়ে হালকা ধাতু কোনটি? আমি দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এগুলো এক একটার চাইতে ভারী। তুলনামূলকভাবে লিথিয়ামের অবস্থান পর্যায় সারণীতে সবচেয়ে বামের দিকে এবং উপরের দিকে, এবং তার উত্তরটাই হবে কারেক্ট, যে লিথিয়াম দিচ্ছ। এখন আমরা আরেকটা পোল কোয়েশ্চেন থ্রো করতে যাচ্ছি। এটাও খুবই ইজি একটা পোল। আগের পোলে 80% মানুষ সঠিক উত্তর দিয়েছিল, সেই উত্তরটা ছিল পিরিয়ড হচ্ছে 4। এখন নতুন যে পোল 2, পোল 3, সেটা আমি থ্রো করতে যাচ্ছি। সবাই দেখো নিচের কোনটি এস ব্লক মৌল? পোলের প্রশ্নে হয়তো দেখা যাচ্ছে না প্রশ্নটা খেয়াল করো, নিচের কোনটি এস ব্লক মৌল, এবং দ্রুত আনসার করে ফেলো। আমি দেখতে পাচ্ছি দ্রুত গতিতে আনসার আসছে। জি, আচ্ছা আরেকটা জিনিস সবাই প্রশ্ন করছো যে আমরা যে বইটা দেখাবো বা কোন বইটা মূলত ফলো করব, আমরা হচ্ছে হাজারি নাগ স্যারের নতুন এডিশনের বইটাই হচ্ছে মেইনলি ফলো করব। আরেকটা প্রশ্ন প্রচুর পরিমাণে করছো তোমরা বা কনফিউশন, সেটা হচ্ছে যে অপধাতু আগের বইগুলোতে 7টা লেখা ছিল। হ্যাঁ, তোমরা রাইট যে আগের বইগুলোতে 7টাই লেখা ছিল, কিন্তু এখনকার নতুন বইয়ে, হাজারি স্যারের নতুন বইয়ে এটা 6টা লেখা আছে এবং বিসমাথকে বাদ দেওয়া হয়েছে। এবং গুহ স্যারের যে বইয়ের রেফারেন্সটা তোমরা দিচ্ছ, এটা হচ্ছে যখন আপডেট এডিশন পাবা সেখানেও কিন্তু তোমরা 6টাই পাবা। তো আমরা জানি যে সায়েন্স হচ্ছে গতিশীল, এখানে অনেক কিছু পরিমার্জন করা হয়। তো সেরকমই একটা বিষয় হচ্ছে, এখন থেকে মনে রাখবা অপধাতু হলো 6টা। এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। সবসময় হাজারি স্যারের একদম লেটেস্ট এডিশনের বইটাই মেডিকেল অ্যাডমিশন টেস্টের অপশন গুলোতে ফলো করা হয়। থ্যাংক ইউ সহল। এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম, 6টা যে অপধাতু সেটা একটু মাথায় রাখো, সামনে আমাদের কিছু ডিসকাশন আসবে যেখানে আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটাই আমি পরবর্তীতে বলতাম। থ্যাংক ইউ সহল যে তুমি আগে সেটা ক্লিয়ার করে দিলা, এবং সবারই কনফিউশন আশা করি এরপরে আর থাকবে না। তো এই পোলটার আনসার আমি রিভিল করে দিতে চাচ্ছি। 89% মানুষ সঠিক আনসার দিয়েছে, এবং আনসারটা সঠিক দেওয়াটাই খুবই স্বাভাবিক। এটার আনসারটা কি হবে? এটার আনসারটা হবে বেরিলিয়াম, যেটা একটু আগেই আমরা দেখে আসছি। বিরিয়ানি মোগলাইয়ের বিরিয়ানি তো এটাই ছিল, যেটা কিনা গ্রুপ 2 এর প্রথম মৌল হিসেবে ছিল। আমরা এখন পি ব্লকের মৌলসমূহের একটা ওভারঅল আউট ভিউ দেখতে পাচ্ছি, যে পি ব্লকের সব মৌল তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী। ধরো প্রশ্ন করা হলো পি ব্লকে পরিবাহী কয়টা, তখন এমন প্রশ্ন উত্তর দিতে হবে কিন্তু 13টা, কারণ ধাতু আছে 12টা, আবার গ্রাফাইটকেও ইনক্লুড করতে হবে। সো সেই হিসেব করলে আমরা মোট পরিবাহী পাচ্ছি 13টা। অপধাতু কয়টা? কোনো ডাউট না রেখে মনে রাখবা 6টা। এবং এই অপধাতুগুলো কিন্তু পর্যায় সারণীতে অন্য কোনো ব্লকেই নাই, শুধুমাত্র পি ব্লকেই তাদের অবস্থান। এই অপধাতুগুলোর গুণ কিসে? সেমিকন্ডাক্টর হিসেবে এদের ব্যবহার সবচেয়ে বেশি। এই যে আজকে আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে ক্লাস করতে পারছি, এর জন্য কিন্তু সিলিকনকে আমাদের থ্যাঙ্কস দেওয়া উচিত। এই সিলিকন না থাকলে এই সেমিকন্ডাক্টর, এই ট্রানজিস্টর, এগুলো এতটা ইজি হতো না যতটা আমাদের এই ডিভাইস গুলোকে পোর্টেবল করার ক্ষেত্রে তারা উপকার করছে। আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি, গ্রুপের উপর থেকে নিচে কি পরিবর্তন, পর্যায়ের বাম থেকে ডানে কি পরিবর্তন, এগুলো আমরা যখন পর্যায়বৃত্ত ধর্ম আলোচনা করব তখন এখানকার যত ডাউট আছে সেগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটু খেয়াল করে দেখবা, এরা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। মনে রাখবা, যাদের রুম অনেক তারা অবশ্যই ইলেকট্রন গুলোকে বিভিন্ন রুমে ডিস্ট্রিবিউট করে অনেক যোজ্যতা প্রদর্শনের ক্ষমতা তারা রাখবে। এই ঘটনাটা আমরা পি ব্লকে দেখতে পাই, ডি ব্লকে দেখতে পাই, এমনকি এফ ব্লকেও দেখতে পাই। শুধুমাত্র এস ব্লকের ক্ষেত্রে আমরা পরিবর্তনশীল যোজ্যতা দেখি না। ধাতুর সাথে আয়নীকরণ যৌগ সৃষ্টি করে, তো মেইনলি অধাতু ধাতুর সাথে আয়নিক যৌগ সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। এইসব তথ্যই আমাদের মোটামুটি কম। 13 নম্বর গ্রুপ থেকে আমরা শুরু করতেছি পি ব্লকের বিস্তারিত আলোচনা। বোন আমার গেল ইন্ডিয়া ও থাইল্যান্ড, এভাবে আমরা মনে রাখতে পারি, বা
যেভাবে আমরা এখানে পাচ্ছি বা যেভাবে নিজেরা শিখেছি সেভাবে মনে রাখতে পারি। কি বেশি গুরুত্বপূর্ণ খেয়াল করো, এখানে যে উৎস বা আকরিক গুলো বলা আছে তার মাঝে কেওলিন কিন্তু একবার ভর্তি পরীক্ষায় এসেছে, চায়নাক্লের সংকেত কোনটি এমন প্রশ্ন হিসেবে। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকেও ফেলনা করা যাবে না। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনা নামে পরিচিত, নিরোধক হিসেবে ব্যবহৃত হয়। বক্সাইড অ্যালুমিনিয়াম নিষ্কাশনে এখান থেকেই আমরা অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করি। ক্রায়োলাইট যেটা কিনা ক্যাটালিস্ট প্রমোটার হিসেবে ব্যবহৃত হয় হেবারবোস পদ্ধতিতে। ফেলসপার এগুলো সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এই সব বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, এদের সংকেতগুলো আমাদের মনে রাখতে হবে। এবং এখানে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যে স্ট্রাকচারটার ব্যাখ্যা তোমাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে অবধারিত ভাবে লাগবে। যে প্রশ্নটা আসে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার গঠন করে, অর্থাৎ Al2Cl6 কেন তৈরি করে, এর ব্যাখ্যাটা অবশ্যই আমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমরা শিখে নেব। এখন আমরা দেখো গ্রুপ 14 এর মৌলগুলোকে দেখতে পাচ্ছি। এই 14 এর মৌলগুলোর ক্ষেত্রে মনে রাখবা কার্বন হচ্ছে একটা সেলিব্রিটি মৌল। এই কার্বন সংক্রান্ত অনেক অনেক তথ্য আমাদের ভর্তি পরীক্ষায় আসে। কার্বনের 14 আইসোটোপটা সম্পর্কে আমাদের পরীক্ষায় আসে, যেটা পৃথিবীর বয়স নির্ধারণে সাহায্য করে, ফসিলের বয়স নির্ধারণে সাহায্য করে। সিলিকন সংক্রান্ত মনে রাখতে হয় যে এটা সেমিকন্ডাক্টর। আর লেড সম্পর্কিত অনেক বিষক্রিয়ার তথ্য আমরা পরিবেশ রসায়ন চ্যাপ্টারে গিয়ে পড়বো। সো বেসিক্যালি এই তিনটা এলিমেন্টের তথ্য বেশি গুরুত্বপূর্ণ। আর ওভারঅল উৎসগুলোর নাম আমাদের জানতে হবে, চারণ অবস্থাগুলো সম্পর্কে মনে রাখতে হবে। বলতে পারবা কেউ? সবার জন্য আমার একটা প্রশ্ন, কার্বনের একমাত্র যৌগের নাম বলো। কার্বনের একমাত্র যৌগের নাম বলো যেখানে কার্বনের যোজনী 2। এই প্রশ্নটার উত্তর সবাই চ্যাট বক্সে শেয়ার করো। কার্বনের একমাত্র যৌগ যেখানে কার্বনের যোজনী 2। আই হোপ সেটা উত্তর নীরবেই দিয়ে তোমার নীরবেই ঘাতক করে ফেলবা, এই নীরবেই হত্যা করে ফেলবা আর কি এই প্রশ্নটাকে, তাহলে তোমরাই হয়ে যাবা সেই উত্তরটা। তাহলে আমরা চলে যাই, আমরা গ্রুপ 14 এর যে মৌলসমূহ দেখতে পাচ্ছি, গ্রুপ 14 এর মৌলসমূহের কিছু যৌগের প্রকৃতি নিয়ে আলোচনা করবে। এগুলো প্রত্যেকটাই এইচএসসির ব্যাখ্যামূলক প্রশ্নে আমরা খুঁজে পাবো। যেমন প্রশ্ন আসতে পারে সিলিকনের অষ্টক সম্প্রসারণ সম্ভব ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে তার যে ফাঁকা ডি অরবিটাল সেটা দিয়ে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। টিন এটা একটা অপধাতুর, টিনটা একটা ধাতু অপধাতুর কাতারেই পড়তে পারে। এই টিনের যে যৌগগুলো সেগুলো সমযোজী, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হলেও কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হতে পারে না। এর ব্যাখ্যাটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আর্দ্র বিশ্লেষণ হতে হলে, আর্দ্র বিশ্লেষণ যদি হতে হয়, আর্দ্র বিশ্লেষণের মূল শর্তটা কি? আর্দ্র বিশ্লেষণ হওয়ার জন্য মূল শর্তটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু যেটা হতে পারে এখানে কি সিলিকন, কেন্দ্রীয় পরমাণুর মধ্যে অবশ্যই কি থাকতে হবে? ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। এটা মনে রাখতে হবে, বইতে কিন্তু স্পষ্ট লাইন লেখা আছে যে আর্দ্র বিশ্লেষণের মূল শর্ত কোনটা। এই লাইনটা না লিখলে তোমার আনসার 0 পাবা। মনে রাখতে হবে কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল থাকা আর্দ্র বিশ্লেষণের মূল শর্ত। সো ফাঁকা ডি অরবিটাল না থাকলে সেক্ষেত্রে তার আর্দ্র বিশ্লেষণের সুযোগ থাকবে না। এইটাও কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষায় রিটেন প্রশ্নে পাই, আর ভর্তি পরীক্ষায় এমসিকিউতে পাই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কি। সিলিকন ডাইঅক্সাইডের একটা বিশেষ পরিচয় আছে, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তারা শিখে রাখো। এদেরকে দৈত্যাকার অণু বলা হয়, ইংলিশে কি বলা হয়? জায়ান্ট মলিকুল। ফুলারিন এটাও কিন্তু একটা জায়ান্ট মলিকুল, যেটা কার্বনের একটা বিশেষ রূপভেদ। আর সিলিকন ডাইঅক্সাইড এটাও একটা জায়ান্ট মলিকুল, এটা একটু মনে রাখতে হবে। সিলিকন ডাইঅক্সাইড পলিমার তৈরি করে, যেটা কার্বন ডাইঅক্সাইডের পক্ষে পসিবল হয় না। আর এই পলিমারটাও কিন্তু পসিবল হয় তার ওই ডি অরবিটালের জন্য। কার্বনের বহুরূপতার এই চার্টটা দেখে কেউ যদি ভাবো যে হিরোক আর গ্রাফাইট হচ্ছে কার্বনের 2 মাত্র বহুরূপ, তাহলে সে কিন্তু ভুল ধারণা রাখছো। হিরক, গ্রাফাইট, কয়লা, ফুলারিন, গ্রাফিন, আরো যত কার্বনের ওই আইসোটোপ গুলো আছে, কার্বনের যে ফুলারিন গুলো আছে আর কি, বেসিক্যালি C60, C70 অনেকগুলো ভার্সন আছে, প্রত্যেকটাই কিন্তু কার্বনের আলাদা আলাদা বহুরূপ হিসেবে
কনসিডার বা আলাদা আলাদা রূপভেদ হিসেবে কনসিডার করা হয়। যেহেতু সেলিব্রিটি এই দুইজন সম্পর্কে আমরা একটু বাড়তি জানার চেষ্টা করি। যেমন এখানে সংকরণ sp3, এখানে sp2, তাহলে ডিলোকালাইজড ইলেকট্রন থাকে গ্রাফাইটে, যার কারণে সে বিদ্যুৎ এবং তাপ পরিবাহিতা প্রদর্শন করে। আর অন্যদিকে হীরকের সে ক্ষমতাটা থাকে না, বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু তাপ ঠিকই পরিবহন করে। গলনাঙ্ক হীরকের কম না গ্রাফাইটের কম, এটা একটু খেয়াল রাখতে হবে। একজনের 3600, আরেকজনের 3730। বন্ধনের দৈর্ঘ্য যেটা, হীরকের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্ব 0.154 ন্যানোমিটার, আর গ্রাফাইটের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব 0.142 ন্যানোমিটার। সবাই আমরা জানি ইথিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার। আবার আমরা যদি বেনজিনের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব হচ্ছে 0.139 ন্যানোমিটার, আর গ্রাফাইটের ক্ষেত্রে আনসারটা হচ্ছে 0.142 ন্যানোমিটার। সো কার্বন কার্বন দ্বিবন্ধনের যে দূরত্ব, তার দুইটা এক্সেপশনাল ভ্যালু আমাদেরকে মনে রাখতে হচ্ছে, একটা হচ্ছে বেনজিনের আর একটা হচ্ছে গ্রাফাইটের। তোমাদের জন্য আমার একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এর আগের প্রশ্নটাতে সবাই কার্বন মনোক্সাইড লিখে নীরবেই হত্যা করে ফেলছে আমার প্রশ্নটাকে, এবং উত্তর নীরবঘাতক হয়ে গেছে এবং উত্তরটা ঠিক ছিল। এই প্রশ্নটার উত্তর দেখি কে ঠিকঠাক মতো দিতে পারো। সবার জন্য খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। হীরককে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে হীরক গ্রাফাইটে রূপান্তরিত হবে? দ্রুত চ্যাট বক্সে এর উত্তর লিখে ফেলো, একটু পরে আমি সেই উত্তরটা রিভিল করে দিচ্ছি। এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং এবং এই প্রশ্নটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, যেটা আমরা মেডিকেলের ভর্তি পরীক্ষায় আশা করব। আমরা এর ফাঁকে গ্রুপ 15 এর মৌলসমূহগুলো সম্পর্কে একটু হালকা পরিচিত হয়নি। আমরা সবাই দেখতে পাচ্ছি, আমি ওয়েট করতে পারছি না আসলে চ্যাট বক্সে কে কি লিখছো সেটা একটু দেখে নেওয়া দরকার। সবাই খুব ভালো মতো আনসার দিচ্ছ। জিম আনসার দিয়েছে 1000 ডিগ্রি সেলসিয়াস, শতাব্দী রয় আনসার দিয়েছে 1000 ডিগ্রি সেলসিয়াস, তারপর মুনমুন রহমান আনসার দিয়েছে 3750 ডিগ্রি সেলসিয়াস, যদিও এটা একটা রং আনসার। যারা মেজরিটি 1000 ডিগ্রি সেলসিয়াস আনসার দিচ্ছে, শারিয়া রাশিক যেমন আনসার দিল 1000 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটাই হচ্ছে কারেক্ট আনসার। এইটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এই কার্বনকে মানে হীরককে তুমি যদি গ্রাফাইটে পরিণত করতে চাও, সেই ক্ষেত্রে আমাদেরকে 1000 ডিগ্রি সেলসিয়াসে হিট করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আর এখান থেকে একটা জিনিস এটাও শিখে রাখো, তুমি যদি গ্রাফাইটকে 1000 ডিগ্রি শীতল করো, সে কিন্তু হীরক হয়ে যাবে না। এই জিনিসটা কিন্তু লাইফেরই লেসন, যে দেখো খুব সহজে কিন্তু চাইলেই খারাপ হয়ে যাওয়া যায়, আর খারাপ থেকে ভালো হওয়ার পথটা কিন্তু অতটা সহজ না। তাই আমরা যতদিন ভালো আছি একটু আল্লাহর বাস্তে ভালো থাকার চেষ্টা করি, পড়াশোনায় মন দিই। দেখো গ্রুপ 15 এর মৌলসমূহের রসায়নগুলো দেখতে গিয়ে আমরা প্রথমে মৌলগুলো দেখতে পাচ্ছি। দেখো আমার এই গ্রুপ 15টাকে খুব ইন্টারেস্টিং লাগে, ইনফ্যাক্ট খুব উদ্ভট লাগে। খেয়াল করো কেন উদ্ভট লাগে। নাইট্রোজেন, জগতের প্রতি এর কোনো আসক্তিই নাই, বলতে পারো এরা নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল। কারোর সাথেই কোনো যুদ্ধ বিগ্রহে নাই, নিজেদের মধ্যে যে বন্ডটা আছে এত স্ট্রং, পুরো সুখী পরিবারের মতো তারা মানে আকাশে বসবাস করে। 70% তো বায়ুমণ্ডলের কি নাইট্রোজেন, 77% বায়ুমণ্ডলে নাইট্রোজেন। কিন্তু এই নাইট্রোজেন এর ব্রেকআপ হয় কিভাবে? যখন আকাশে বজ্রপাত বা বিদ্যুৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয়, 3000 ডিগ্রি সেলসিয়াস সৃষ্টি হয়, তখন দেখা যায় কেউ আবার এটাকে আবার 1000 ভাইবো না, 3000 ডিগ্রি সেলসিয়াস যখন উৎপন্ন হয়, সেই ক্ষেত্রে দেখা যায় নাইট্রোজেনের স্প্লিটিং হয়। তো দেখো একটা কত নিষ্ক্রিয় একটা জিনিস, তার এই ঘটনা ঘটার মাধ্যমে তাকে সেপারেশন করে তারপর নাইট্রোজেন চক্রের মাধ্যমে তাকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। কত নিষ্ক্রিয় একটা মানুষ। আর অন্যদিকে ফসফরাস, এর নামটাই দিছে তো ফসফরাস এই জন্য যে সে ফসফরাস করে জ্বলে ওঠে। ফসফরাস মানে যে নিজে নিজে জ্বলে ওঠে। তুমি যদি ফসফরাসকে খোলা আকাশের নিচে বাতাসের মধ্যে রেখে দাও, সে কিন্তু বাতাসের সাথেই রিয়েক্ট করা শুরু করে দিবে। তাহলে দেখো একজন হাইলি নন রিয়েক্টিভ, এরপর একজন হাইলি রিয়েক্টিভ। এবার আসো আর্সেনিক, হাইলি অ্যাভেলেবল একটা পয়জনের মধ্যে আছে, যেটা আমরা পরিবেশ রসায়নে গিয়ে আরো বিস্তারিত করবো। তো এই তিনটা মৌলগুলো সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদেরকে খুঁজতে হবে। বিশেষ করে নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইড গুলো সম্পর্কে আমাদেরকে একটু পরিচিত হতে হবে, এদের ক্ষারগুলো সম্পর্কে আমাদেরকে একটু পরিচিত হবে। ফসফিন, অ্যামোনিয়া কে কার চেয়ে বেশি ক্ষারীয়, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা এইচএসসি পরীক্ষায় প্রায় পাই।
আমাদেরকে এই প্রশ্নগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে যাতে এগুলো কোনোভাবেই আমাদের পরীক্ষায় ভুল না হয়। দেখো, নাইট্রোজেনের সবচেয়ে বড় উৎস লেখা আছে বায়ু, এবং এটা আমরা সবাই জানি। ফসফরাসের উৎস প্রধানত দুইটি, একটা অস্থির হার আর একটা হচ্ছে আকরিক। 60%ই হচ্ছে আমাদের ক্যালসিয়াম ফসফেট, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আর অ্যাপেটাইট যেখানেই দেখবা মনে রাখবা সেখানে কি আছে, ফসফেট আছে। এখন আমরা গ্রুপ 15 এই অক্সাইড গুলো সম্পর্কে একটু গুরুত্ব সহকারে দেখি। এখানে আমরা অনেক ইন্টারেস্টিং জিনিস শিখবো। 5 ধরনের জারণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, +1, +2, +3, +4, +7। এগুলো কিন্তু কাউকে মুখস্থ করতে হবে না, এগুলো যে কেউ চাইলে ক্যালকুলেট করে বের করে নিতে পারবে। তাহলে এখানে আমাদের কাজটা কি, শিখতে হবে কি? যেমন নাইট্রাস অক্সাইডের একটা বাড়তি পরিচয় আছে, এটাকে আমরা কি বলি, লাফিং গ্যাস। আমরা জানি কিনা শিওর না, এটা কিন্তু চেতনা নাশক হিসেবেও ব্যবহৃত হয়। এখন তোমরা ভাবতে পারো কি রে ভাই, অপারেশন থিয়েটারে কি রোগীকে হাসতে হাসতে অজ্ঞান করে ফেলে নাকি? এরকম ধারণা করবা না। লাফিং গ্যাসের ডোজ আলাদা আর চেতনা নাশকের ডোজ আলাদা, বাট দুইটাই যে পারপাস সেটা মনে রাখবা। নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড দুজনকে চাইলে তুমি একসাথে বলতে পারো নিরপেক্ষ অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড যেটা, সেই অক্সাইডের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা রক্তনালীকে প্রশস্ত করতে সাহায্য করে। রক্তনালীকে কখন প্রশস্ত করে? তোমরা জানো আমাদের এনজাইনা পেক্টোরিস বা এনজাইনা যখন হয়, বুকের ব্যথা, করোনারি আর্টারিতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে বুকে ব্যথা সৃষ্টি হলে সেক্ষেত্রে অনেক সময় জিহ্বার নিচে একটা স্প্রে করা হয়। সেই স্প্রেটাকে আবার বডি স্প্রে নাকি, সেই স্প্রেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিনের স্প্রে বা জিটিএন নামে পরিচিত। সেই স্প্রেটা পরবর্তীতে রক্তে গিয়ে দেখা যায় নাইট্রিক অক্সাইড তৈরি করে, যেটা রক্তনালীকে প্রশস্ত করে সেই এনজাইনা বা বুকের ব্যথা লাঘব করতে সাহায্য করে। তুই ভাবতে পারো ভাই এগুলো কি আমাদের বইতে আছে? এগুলো কিন্তু আছে। এইগুলো যখন আমরা অর্গানিক কেমিস্ট্রি করবো, গ্লিসারল ট্রাইনাইট্রাইট বা নাইট্রোগ্লিসারিন করবো, সেখানে খুঁজে পাবো। ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নাইট্রাস এনহাইড্রাইড। নাইট্রাস কথাটা উচ্চারণ করার সাথে সাথেই আমার আরেকটা কথা মনে পড়ে গেছে, এন্টোর আরেকটা ব্যবহার, এটা কিন্তু জ্বালানিকে বুস্ট করার কাজেও ব্যবহৃত হয়। যারা নিড ফর স্পিড খেলছো তাদের কিন্তু এটা মাথায় থাকা উচিত। পড়ালেখা করা লাগে না সবকিছু শেখার জন্য, অনেক সময় গেম খেললেও অনেক কিছু শেখা যায়। যাই হোক, নাইট্রাস এনহাইড্রাইডের কথা বলতেছে চাচ্ছি গিয়ে নস মনে আসলো, আর নস থেকে ওখানে চলে গেলাম। ফিরে আসি, এটাকে কেন নাইট্রাস এনহাইড্রাইড বলা হয়? মনে রাখবা, N2O3 এর সাথে আমরা যদি পানির বিক্রিয়া করি তখন নাইট্রাস অ্যাসিড তৈরি হয়। সমীকরণটা সমতা করে নিতে হবে আর কি। তো নাইট্রাস অ্যাসিড তৈরি হয় বলে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইডকে আমরা কি বলি, নাইট্রাস এনহাইড্রাইড। আবার অন্যদিকে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড যেটা আছে সেটাকে আমরা কি বলি, এইটা যখন বিক্রিয়া করে পানির সাথে তখন দেখা যায় নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। আর নাইট্রিক অ্যাসিড তৈরি হয় বলে এটাকে তাহলে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলবো নাইট্রিক এনহাইড্রাইড। তাহলে আমরা নাইট্রাস এনহাইড্রাইড পাইলাম, নাইট্রিক এনহাইড্রাইড পাইলাম। কারণ বাদ থাকলো কি, NO2 থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটার কালার কি, এটা বাদামি। আর NO2 কে কি বলা যেতে পারে? দেখা যায় কি, নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে তুমি যদি পানির বিক্রিয়া দাও তাহলে তুমি নাইট্রিক অ্যাসিডও পাবা, আবার নাইট্রাস অ্যাসিডও পাবা। নাইট্রাস অ্যাসিডও পাচ্ছ, নাইট্রিক অ্যাসিডও পাচ্ছ। তাহলে এটাকে কি বলতে পারবা? এটাকে বলতে পারবা মিক্সড এনহাইড্রাইড। তাহলে আমি একটা রিক্যাপ করতেছি তোমাদের সবার জন্য। লাফিং গ্যাস বা চেতনানাশক কোনটিকে বলা হচ্ছে? নাইট্রাস অক্সাইড। রক্তনালী প্রশস্তকারীকে নাইট্রিক অক্সাইড। নাইট্রাস এনহাইড্রাইড কোনটি? ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। মিক্সড এনহাইড্রাইড কোনটি? নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর অন্যদিকে নাইট্রিক এনহাইড্রাইড কোনটি? এমন প্রশ্নে আনসারটা হবে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। তাহলে আমরা এই 5টা অক্সাইডের বিশেষ পরিচয় শিখে নিলাম। আমরা এখন চলে আসবো এদের বিশেষ হ্যালাইড গুলো সম্পর্কে জানতে। এগুলো কিন্তু স্টেটমেন্ট গুলো লাগবে মেডিকেলে, আর এর ব্যাখ্যাগুলো লাগবে এইচএসসি তে। সো ব্যাখ্যাগুলো আমরা শিখে নিব। ব্যাখ্যাগুলো খুব সহজ, ওই ঘুরে ফিরে একই কথা, ফাঁকা ডি অরবিটালের কথা বা ডি অরবিটালের উপস্থিতির কথা দিয়ে আমরা এগুলোকে ব্যাখ্যা করতে পারি। NCl5 গঠিত হয় না কেন, কেন PCl5 গঠিত হয়, কেন আদ্র বিশ্লেষণ হয় NF3, এই বিষয়গুলো সব আমরা ব্যাখ্যা দিতে পারবো যেটা ডি অরবিটাল দিয়ে। আর এমনই একটি ক্ষারক
বিজারক, জটিল যৌগের লিগেন্ড হিসেবে কাজ করে। যে তিনটা পরিচয় তা আমরা মনে রাখবো। অ্যামোনিয়ার সাথে ফসফিনের যে একটা সম্পর্ক, এইটা কিন্তু দুইটা কারণে আমরা অ্যামোনিয়াকে অধিক ক্ষারধর্মী বলি। কেন বলি সেটার কারণ 1, 2 দিয়ে আমাদের বইতে মেনশন করা আছে। নাইট্রোজেন, ফসফরাস, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার আকার ছোট, এই বিষয়গুলো কনসিডারেশনে চলে আসে। তো যাই হোক, বইতে আমি সেটাকে আবার দেখাই দিব, আপাতত এইগুলো আমরা মনে রাখি। আমরা পোলে এখন একটা কোয়েশ্চেন থ্রো করতে যাচ্ছি। সবাই এই পোলটা দ্রুত গতিতে আনসার করে ফেলো। আগের পোলে 87% মানুষ কারেক্ট আনসার দিয়েছিল, বেরিলিয়াম যেটা ছিল আনসার। আমি সেই পোলটা এন্ড করে দিচ্ছি। এখন নতুন পোল শো করছি তোমাদের জন্য, পোল 4। দ্রুত গতিতে এটা আনসার করে ফেলো যে কোন অক্সাইডে নাইট্রোজেনের জারণ সংখ্যা হবে +4। কোন অক্সাইডে নাইট্রোজেনের জারণ সংখ্যা হবে +4? তোমরা অলরেডি যারা ক্লাসে ভালো মতো মনোযোগ দিয়েছিলা তারা কিন্তু এর উত্তর সহজেই আনসার করে ফেলবা। আমি অনেকে দেখছি ভুলক্রমে চ্যাট বক্সে আনসার দিয়ে দিচ্ছে। আনসার কিন্তু ওই পোলের মধ্যেই ক্লিক করতে হবে। পোলের মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পাবো কে কিভাবে আনসার দিচ্ছ। আচ্ছা, তাহলে আমরা এটার আনসার পোলে অলরেডি 88% লোক সঠিক উত্তর দিয়ে দিয়েছে। তাই আমি আর দেরি না করে আনসার দিয়ে দিচ্ছি। নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে আনসার। এই পোলটা চলতে থাকুক, ইন দ্য মিন টাইম আমরা সামনে আগাই। আমাদের পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 15 এর মৌলসমূহের বহুরূপতা। আর্সেনিকের কিন্তু 3টা রূপভেদ, ধূসর, হলুদ, কালো। আর ফসফরাসের রূপভেদ একই রকম 3টা, শ্বেত ফসফরাস, লোহিত ফসফরাস আর হচ্ছে কালো ফসফরাস। মনে রাখবা, হোয়াইট ফসফরাস থেকে রেড ফসফরাস হতে টেম্পারেচার লাগে বা হিট লাগে 250 ডিগ্রি সেলসিয়াস, আর রেড থেকে হোয়াইট হতে 550 ডিগ্রি সেলসিয়াস লাগে। এটা একটু খেয়াল রাখবা। এবং এখানে আয়োডিন ক্যাটালিস্টের একটা ভূমিকা আছে। এটা আগের প্রশ্নগুলোতে আসতো এবং এমনকি ভার্সিটির অ্যাডমিশন টেস্টে এগুলো বেশি আসে। এগুলো নতুন বইয়ে নাই লেখা, তাই এগুলো একটু বাড়তি ইনফরমেশন হিসেবে জেনে রাখতে হবে। আর এখানে কোনটা বেশি বিষাক্ত এমন প্রশ্ন অবশ্যই মনে রাখবা। এই হোয়াইট ফসফরাসটা সবচেয়ে বেশি বিষাক্ত। এবং একটা জেনারেল নলেজও শিখে রাখতে পারো। আমরা যে বিভিন্ন যুদ্ধে রাসায়নিক অস্ত্রের ব্যবহারে নিষেধাজ্ঞার কথা শুনি, এই ফসফরাস কিন্তু একসময় রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। এক নজরে সকল রূপভেদ। আমরা এক মানুষের কত রূপ দেখি, এখন এক এলিমেন্টের অনেকগুলো রূপ দেখতে পাচ্ছি। নাইট্রোজেনের আলফা আছে, বিটা আছে। খেয়াল রাখবা কোনটা কিউবিক, কোনটা হেক্সাগোনাল। ফসফরাসের 3টা আছে, তারপর সালফারের 3টা আছে, সরি আর্সেনিকের 3টা আছে, অ্যান্টিমনের 3টা আছে। আমরা আরো রূপভেদ পাবো। তবে আরেকটা রূপভেদ আগে বলা উচিত ছিল, সেটা বলি নাই, এখনই বলে দিচ্ছি। সেটা হচ্ছে টিনের রূপভেদ কয়টা। টিন এর রূপভেদ কয়টা এটা আমি চাইলেও ভুলতে পারি না। তোমরাও আজকে শোনার পর তোমরা এটা ভোলার চেষ্টা করবো। দেখি তোমরা ভুলতে পারো কিনা। দেখবো ভোলার চেষ্টা করতেছো কিন্তু ভুলতে পারতেছো। আমরা একটা কার্টুন দেখছিলাম ছোটবেলায়, সেই কার্টুনটার নাম ছিল টিন টিন। এই টিন টিন দিয়ে আমি টিনের রূপভেদ গুলো মনে রাখতাম। টিনের রূপভেদ কয়টা? 3টা। দেখবা এটা ভোলার চেষ্টা করবো অনেক, কিন্তু ভুলতেই পারবা না, মাথার ভিতরে গেঁথেই গেছে এটা। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটা? এটা আমি নিজে 2-3 বার রিডিং বলে ফেলছি। তাহলে এটার আনসার কি হবে আমরা সবাই অবভিয়াসলি জানি। এটার আনসারটা হবে নাইট্রোজেন। এবং মনে রাখবা, নাইট্রোজেন কিন্তু ইলেকট্রন আসক্তি ধনাত্মক। নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি ধনাত্মক। আমরা ইলেকট্রন আসক্তি যখন পড়াবো তখন কিন্তু এটা জিজ্ঞেস করবো এবং দেখিয়ে দেব। কোনটি আর্সেনিকের রূপভেদ নয়? দ্রুত গতিতে আনসার করে ফেলো সবাই। এই পোলটা সবাই আনসার করো। পোল না, প্রিভিয়াস কোশ্চেন। এটা চ্যাট বক্সে আনসার করবা। কোনটি আর্সেনিকের রূপভেদ নয়? আমি চ্যাট বক্সে দেখতে পাচ্ছি অনেকেই কারেক্ট আনসার দিচ্ছে। যেহেতু আমরা অলরেডি ইলাবোরেটলি বলেছি, এখানে সাদা কথাটা কোথাও মেনশন করিনি, শুধুমাত্র ফসফরাসে মেনশন করেছিলাম। সো আর্সেনিকের রূপভেদ হবে না কোনটা, এমন ক্ষেত্রে উত্তর হবে সাদা। আমরা এখন গ্রুপ 16 এর মৌলগুলোকে দেখতে পাচ্ছি। সবাই ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। যদিও একটু বোরিং, একটু টায়ার্ড লাগতেই পারে, কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার জন্য এগুলো জানতেই হবে। সো একটু কষ্ট করে হলেও কনসেন্ট্রেশনটাকে ধরে রাখার চেষ্টা চালাতে হবে। আমরা জানি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম ও এসএসসি তে
পড়লেই লাভ, এভাবে আমরা মনে রাখি আর কি। ও এসএসসি তে পড়লেই লাভ, এভাবে আমরা মনে রাখি। তো বেসিক্যালি এর উৎসগুলো সম্পর্কে জানতে হয়, এদেরকে যে চ্যালকোজেন বলে সেটা সম্পর্কে আমাদের জানতে হয়, কারণ অনেক আকরিকে আমরা সালফারের বা অক্সিজেনের যৌগ বেসিক্যালি দেখতে পাই। এবং মনে রাখবে এখান থেকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, পৃথিবীতে সবচেয়ে সুলভ মৌল কোনটা, এমন ক্ষেত্রে আমরা উত্তর কিন্তু দিব অক্সিজেন। অনেকে নাইট্রোজেন বলে বসে, তোমরা শুধু আকাশটাই দেখলা, পানিটার দিকে তাকাইলে না, কিংবা মাটির দিকে তাকাইলে না। মাটিতেও কিন্তু কি আছে, অক্সাইড আছে। পানিতে কি আছে, অক্সিজেন আছে। আবার অ্যাটমসফিয়ারও কিন্তু 23% বা 22%, 21%-এর কাছাকাছি কি আছে, অক্সিজেন আছে। সো এই দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। জারণ অবস্থাগুলোর ক্ষেত্রে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে পার অক্সাইডে জারণ মান কত, সুপার অক্সাইডে জারণ মান কত। এটা যদি আমরা সংকেত জানি, অনায়াসে বের করে রাখতে পারবো। দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট, সবাই খাতায় লিখে রাখতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। আমি আগে লিখে নিই, তারপর তোমরা স্ক্রিনশট নিবা। সালফারের বহুরূপতা আমরা মনে রাখি একটা সূত্র দিয়ে। সূত্রটা হচ্ছে দামরা আপদ তমাল। সবাই খেয়াল করো, সালফারের বহুরূপতা আমরা মনে রাখি একটা সূত্র দিয়ে, দামরা আপদ তমাল। দামরা দিয়ে আমরা কি মনে রাখবো, দা দিয়ে দানাদার, দা দিয়ে দানাদার, অ দিয়ে অদানাদার, অদানাদার, আর ত দিয়ে হচ্ছে তরল। সো বেসিক্যালি 3 ধরনের আমরা দেখতে পাচ্ছি, দানাদার পাচ্ছি, অদানাদার পাচ্ছি, তরল পাচ্ছি। সো দানাদারের মাঝে যেগুলো আছে এক্সাম্পল, সেগুলোকে এখন কিভাবে মনে রাখতে পারি, মনোক্লিনিক, মনোক্লিনিক, আর র দিয়ে রম্বিক। একই রকম প দিয়ে প্লাস্টিক, দ দিয়ে দুগ্ধ সালফার, এটা দিয়ে মিউ সালফার, এটা দিয়ে ল্যামডা সালফার। দেখো এইভাবে আমরা এই নেমোনিকটা দিয়ে আমরা এগুলোকে মনে রাখতে পারি। মনোক্লিনিক হচ্ছে এটা, সরি মনোক্লিনিক দেখা যাচ্ছে এখানে, মনোক্লিনিক, আর এটা কি, রম্বিক সালফার। তাহলে মনোক্লিনিক আছে, রম্বিক আছে, সেটা দানাদারের আওতায় চলে আসবে। আপদের মাঝে অদানাদার, অদানাদারের মধ্যে প্লাস্টিক আছে, দুগ্ধ আছে, আর লিকুইড সালফারের মধ্যে মিউ আছে, ল্যামডা আছে। তাহলে এইভাবে আমরা যে বহুরূপতা আছে সেটা মনে রাখবো। আর সবাই খেয়াল করে, এখানে একটা আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এটা কিসের স্ট্রাকচার, এটা হচ্ছে S8 এর স্ট্রাকচার। S8 হচ্ছে সালফারের অণু, এবং এর আকৃতি কেমন, এটা ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। এর আকৃতি কেমন সবাই মনে রাখবা, এর আকৃতি কিসের মতো, দোলনার মতো। এই প্রশ্নে যাতে ভুল না হয়, S8 এর আকৃতি কিসের মতো, দোলনার মতো। কেউ আবার স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন মনে করো না। আচ্ছা, এখন আমরা চলে আসি অক্সিজেনের যৌগ। তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো ভাই এই পেজটা কি লাগবে কিনা, তাহলে আমি বলবো মেডিকেলে যদি ভর্তি পরীক্ষা দিতে চাও, তাহলে 100 ভাগের উপরে যদি কোনো কিছু লেখা যেত আমি সেটা লিখতাম। 100%-এর উপরে কোনো কিছু লিখলে তো আসলে এটা ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, 100%-এর উপরে কিছু লেখা যাচ্ছে না। সো বুঝতেই পারতেছো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক গুলো একটা। এখন এগুলো কিভাবে মনে রাখা যায়, আজকের ক্লাসে এখনই আমরা এটা শিখবো। সবাই আমার সাথে সাথে শিখো। অম্লীয় অক্সাইড কোনটা, এটা সবচেয়ে ইজিলি মনে রাখবা, অধাতুর অক্সাইড অম্লীয়, অধাতুর অক্সাইড অম্লীয়। অধাতু আমরা জানি স্বরেও দিয়ে অক্সাইড অম্লীয়, তাহলে এভাবে আমরা মনে রাখবো অধাতুর অক্সাইড অম্লীয়। এবার আসো ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড আমরা কিভাবে মনে রাখি, তাহলে ধাতুর অক্সাইড ক্ষারকীয় হবে, এভাবে আমরা শিখে রাখতে পারবো। তারপর দেখো নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ অক্সাইড মনে রাখবো, ওয়াসার লাইন কেটে গেছে। ওয়াসার লাইন কেটে গেলে তোমার বাসার কি অবস্থা হবে, তুমি বলবা ভাই বাসায় তো কোনো পানি নাই, কোনো পানি নাই। দেখো আমি কোনো পানি নাই কিভাবে বুঝাচ্ছি, কো একটু আগে তোমরা যেটা হত্যা করতে ব্যবহার করছিলা, নীরব ঘাতক। এরপর নো নাইট্রিক অক্সাইড, পানি H2O, নাই N2O। বলছিলাম না তোমাদেরকে নিরপেক্ষ অক্সাইড দুইটাই, নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড। দেখো চলে আসছে উভধর্মী অক্সাইড, তোমরা দেখতে পাচ্ছ 4টা। তোমাদের আত্মা যদি কষ্ট পায় ভাই মাত্র 4টা শিখবো, তাই তোমাদের জন্য দেখো আমরা বিশাল একটা, তোমাদের আত্মার শান্তির জন্য বিশাল একটা লিস্ট দিয়ে দিছি, যে কোনো ভর্তি পরীক্ষায় প্রশ্ন তোমরা অনায়াসে পারতে পারো। জনি তুমি আজ ইন্ডিয়া গেলে সনি মানে সোনা পাবেই পাবে, এভাবে তোমরা যা ইচ্ছা সূত্র বানিয়ে তোমরা
মনে রাখতে পারবা। এগুলো সবই হচ্ছে কি উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড মানে হচ্ছে যারা কিনা কি অম্ল ধর্মী ক্ষারধর্মী, যখন যেরকম পারপাস সেরকম পারপাস শেষও করতে পারে। পার অক্সাইড একটু আগে কিন্তু বলে আসছিলাম, যেখানে জারণ মান -1 সেটা হবে পার অক্সাইড, আর যেখানে জারণ মান -1/2 সেক্ষেত্রে আমরা কি উত্তর দেব? সুপার অক্সাইড। পলির অক্সাইড মনে রাখতে পারো, পলির মন পাবে MnO2 PbO2, হ্যাঁ মনে রাখতে পারবা। সাব অক্সাইডের ক্ষেত্রে লেড সাব অক্সাইড আছে, সেটা মনে রাখতে পারবা। আর লাস্টলি এই যে যুগ্ম বা মিশ্র অক্সাইড যে তোমরা দেখতে পাচ্ছ না, এইটা একটু খেয়াল রাখবা। এই অক্সাইড গুলোকে ভাঙলে তোমরা কিন্তু আরো ক্ষুদ্র ক্ষুদ্র অক্সাইড পাবা। সো এই যুগ্ম বা মিশ্র অক্সাইড গুলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এদেরকে ভাঙলে আবার আমরা অক্সাইড পাই। তাহলে সবাই অক্সাইড নিয়ে আমি অনেক সময় ব্যয় করলাম, যাতে এই সময়ের মূল্য তোমাদের ভর্তি পরীক্ষার খাতায় আমরা পাই। আমরা দেখতে পাচ্ছি নিচের কোনটি সুপার অক্সাইড? দ্রুত আনসার করো। এর উত্তর ভুল হলে কিন্তু খবর আছে, চ্যাট বক্সে গিয়ে গুলি করে আসবো। সবাই চ্যাট বক্সে উত্তর লেখো, নিচের কোনটি সুপার অক্সাইড? দ্রুত গতিতে আনসার দেখো, দ্রুত গতিতে আনসার লেখো। সবাই খুব সুন্দর মতো আনসার দিচ্ছে, আনসারটা কারেক্ট হচ্ছে। আমার সবার আনসার দেখতে খুব ভালো লাগে, সবাই ক্লাসের মধ্যে আছে এরকম একটা ফিলিংস পাই আর কি। ব্যাপারটা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। আমি আসলেই মিস করতেছি তোমাদেরকে। তোমরা যদি আজকে সামনাসামনি থাকতা, বেসিক্যালি একটা টিচারের ক্লাস নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো ফিলিংস কি? যখন সে ক্লাস নিচ্ছে, স্টুডেন্টরা বুঝতেছে, স্টুডেন্টদের চোখের মধ্যে একটা আলাদা গ্লো কাজ করে। সেই গ্লোটা দেখলে সে কি পেমেন্ট পাচ্ছে সেটা আর খেয়াল থাকে না। বেসিক্যালি আনপেইড হলেও মনে হয় যে না, আমার কষ্টটা সার্থক। সত্য কথা, কোনো একদম মানবের কি বলা যায় আবেগতাড়িত হয়ে কথাগুলো বলতেছি তা না। তোমাদের চোখগুলো আমি দেখতে পারতেছি না, তোমরা কে কি করতেছো, কেউ ঘুমাচ্ছ নাকি সেটাও আমি কাউকে জাগাইতে পারতেছি না। এই জন্য আমি খুব কষ্টে আছি। তোমরা দ্রুত আনসার লিখে আমাকে বুঝাও যে তোমরাও জেগে আছো। পটাশিয়াম ডাইঅক্সাইড, যেটাকে আমরা ডাইঅক্সাইড বলি না, বলি পটাশিয়াম সুপার অক্সাইড, এটাই হবে এখানকার কারেক্ট আনসার। তোমাদের কষ্ট কিছুটা দূর করে দিলাম। এটাও দ্রুত আনসার করে ফেলো। নিচের কোন অক্সাইডটি অম্লীয় হবে? খুঁজো, এখানে অধাতু কোনটা? কার্বন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। নিজেরা বিবেক বুদ্ধি দিয়ে যা আনসার করবো মনে রাখবে সেটাই আনসার। নিচে কোনটি অম্লীয় অক্সাইড? আমি এখনই একটা পোল শো করে দিচ্ছি তোমাদের জন্য। আগের পোলে তোমরা যে ব্যাটিং করলা জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশের মতো, আমি এর পরের পোলটা শো করে দিচ্ছি। তোমরা এভাবে মারতেছো কেন মানুষজনকে? প্রত্যেকটা প্রশ্ন দেখে অসাধারণ ভাবে আনসার দিচ্ছ। যদিও পলের পোলটা আসলে অ্যাভেলেবেল না, তোমরা এখানেই আনসার করার চেষ্টা করো। আমি পোল 6টা একটু জটিলতার কারণে আসে নাই পড়লে, তোমরা এখানেই সেটা চ্যাট বক্সে লিখে দাও, নিচের কোনটি অম্লীয় অক্সাইড। এবং আবার রেসিপি কি হবে? খুঁজতে হবে কোনটা অধাতু। এই ধরনের প্রশ্ন আমাদের জীবনও যাতে ভুল না হয়। গ্রুপ 17 এর মৌলসমূহের ক্ষেত্রে আমরা চলে আসলাম। আমরা একটা বিজ্ঞানীর নাম আমরা দেখতে পাচ্ছি, বার্জেলিয়াস। এটা আমার ফেভারিট বিজ্ঞানী। এই বিজ্ঞানীর নাম আমি কেমিস্ট্রি বইতে অনেক জায়গায় পাইছি। মেজরিটি জায়গায় বলছে এই নাকি সব ভুলভাল তথ্য শিখেছে আমাদেরকে। যাই হোক, আমি তোমাদেরকে একটা এমসিকিউ দিচ্ছি, দেখি তোমরা এটার উত্তর দিতে পারো কিনা। আর প্রশ্ন আমি অপশন দিচ্ছি। এই প্রথম তোমরা একটা এমসিকিউ দেখতে পাবা, যে এমসিকিউ তে আগে অপশন দেখতে পাবা। অপশন হচ্ছে হ্যালোজেন। তোমরা এটাই দাগানো শুরু করো, ভাই আপনি তো পরে দিচ্ছেন হ্যালোজেন, আবার বলতেছেন বার্জেলিয়াস, মানে এটাই আনসার। যাই হোক, অপশন আরো দিচ্ছি। আইসোমারিজম, ক্যাটালাইসিস, ভাইটাল ফোর্স থিওরি। আমি ইংলিশে লিখতেছি, এটা বাংলা তর্জমাও দিচ্ছি। হ্যালোজেনের বাংলা তর্জমা লাগবে না, হ্যালোজেন হ্যালোজেন। আইসোমারিজমের বাংলা তর্জমা হচ্ছে সমানুতা। ক্যাটালাইসিসের বাংলা তর্জমা হচ্ছে প্রভাবন। সমানুতা, প্রভাবন। ভাইটাল ফোর্স থিওরি মানে কি? মানে হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। এবার হচ্ছে প্রশ্ন শোনো। প্রশ্ন হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস, মহান বিজ্ঞানী বার্জেলিয়াস নিচের কোনটির সাথে সম্পৃক্ত? দেখি দ্রুত গতিতে আনসার করো। বার্জেলিয়াস নিচের কোনটির সাথে সম্পৃক্ত? 4টা অপশনের মধ্যে কোনটা হবে আনসার? দেখি কার মাথায় কত বুদ্ধি, দ্রুত আনসার করে ফেলো। আমি চ্যাট বক্স একটু পরে চেক করব। আপাতত সবাই আনসারটা চ্যাট বক্সে লেখার পাশাপাশি খেয়াল করো, ছবিতে আমরা একটা তথ্য শিখতেছি, যে তথ্যটা অনেক অনেক কাল আগে তোমাদেরকে আমি বলছিলাম যে একমাত্র তরল অধাতু কোনটা। তোমরা অনেকেই তখন আনসার দিছিলা, এখন আনসারটা নিজের চোখে দেখতে পাচ্ছ। সেটা কি? ব্রোমিন। ব্রোমিন হচ্ছে তরল অধাতু, একমাত্র তরল অধাতু। আমি আনসার দেখে খুব মজা পাচ্ছি। কেউ এ বলতেছে, কেউ বি বলতেছে, কেউ সি বলতেছে, কেউ ডি বলতেছে, কিন্তু সবাইকে আর
ঘোল না খাটায় একসাথে আনসার দিয়ে দিচ্ছি। সব বিজ্ঞানী বার্জেলিয়াস, এই প্রত্যেকটার সাথে